নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। আজকের সবথেকে বড় খবরটা নিয়ে প্রতিপক্ষের প্রথম অংশে আমরা আলোচনা করব। বেআইনি এবং অসাংবিধানিক, একেবারে স্পষ্ট এই ভাষায় রাজ্য সরকারের যে ইমাম ভাতা দেওয়ার সিদ্ধান্ত তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায় এবং মাননীয় বিচারপতি মুরারি প্রসাদ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই রায় দেন। এই রায়ের ওপর স্থগিতাদেশ যে আর্জি রাখা হয়েছিল তাও একই সঙ্গে খারিজ হয়ে যায়। পাশাপাশি এই প্রতিপক্ষ অনুষ্ঠানে আরেকটি বিষয় আমরা আলোচনা করব। মিডিয়াতে এত চর্চা, এত সমালোচনা, ক্যামেরার সামনে এত ছবি, বিদ্বজ্জনদের এত মতামত, এ সত্ত্বেও দুটো পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি। আজকে সোমবার মেঘনাথ সাহা কলেজে ফের নকল করতে গিয়ে একজন পরীক্ষার্থীকে ধরা হয় এবং হরিরামপুর কলেজে দেওয়ান আব্দুল গনি কলেজে সেখানে 7 জন পরীক্ষার্থীকে নকল করার জন্য আজকেও ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয় কড়া সিদ্ধান্ত নিয়েছে, কোনো সন্দেহ নেই। হরিরামপুরে 19 জনকে তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে, 74 জনের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে ইটাহারে। কিন্তু এই কড়া সিদ্ধান্তের পাশাপাশি প্রশাসনিক সিদ্ধান্ত, পুলিশের সিদ্ধান্ত, গ্রেফতার, এমনকি জেরা বা জিজ্ঞাসা, সে বিষয়ে যদি প্রশ্ন করেন উত্তর আসবে একটা বড় শূন্য। তাহলে পুলিশ কি আবার সেই প্রশ্ন রাজনৈতিকভাবে শাসক দলের দ্বারা চালিত হচ্ছে? সেখানেও কোথাও একটা ওরা আমরা স্পষ্ট বিভাজন হচ্ছে? এটাও আমরা প্রতিপক্ষে আলোচনা করব। কিন্তু তার আগে সব থেকে বড় খবর আজকের দিনে, ইমাম ভাতার সরকারি সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আলোচনার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে এই স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন কৌশিক চন্দ্র, আইনজীবী, এই মামলাটি যিনি লড়েছেন একটি পক্ষের হয়ে, আছেন কংগ্রেস নেতা ওম প্রকাশ মিশ্র, আছেন শ্রুতিনাথ প্রহরাজ অধ্যাপক, অন্যদিকে আছেন সাহিত্যিক আবুল বাশার, আছেন শিক্ষাবিদ মিরাতুন নাহার এবং অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়। আমি আলোচনা আসবো, কিন্তু তার আগে মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আজকে তাদের রায়টি কি বললেন দেখাবো। 2012 9ই এপ্রিল নির্দেশ জারি করে রাজ্য সরকার জানিয়ে দেয় রাজ্যের বিভিন্ন মসজিদের ইমামদের মাসে 2,500 টাকা করে ভাতা দেওয়া হবে। এই লক্ষ্যে 2012-13 রাজ্য বাজেটে 660 কোটি টাকার সংস্থানও রাখা হয়। সরকার সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আব্দুল গনির নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হবে। এই টাস্ক ফোর্স জেলা প্রশাসনের সাহায্য নিয়ে ইমামদের চিহ্নিত করবে। চিহ্নিত ইমামদের মাসে 2,500 টাকা করে ভাতা দেওয়া হবে। সরকারের এই সিদ্ধান্ত ঘিরে রাজ্য জুড়ে বিতর্কের ঝড় ওঠে। বিরোধীরা অভিযোগ তোলে পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে ধর্মের ভিত্তিতে নাগরিকদের মধ্যে ভেদাভেদ তৈরি করছে সরকার। এরপরই কলকাতা হাইকোর্টে সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করে বিজেপি। দীর্ঘ শুনানির পর সোমবার সেই মামলারই রায় দিল বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায় এবং বিচারপতি মুরারি মোহন শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। আর্টিকেল 15(1)-এ যে ধর্মভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে বলা হয়েছে যে কোনো ধর্মের ভিত্তিতে কোনো রকম নাগরিকদের মধ্যে বৈষম্য করা যাবে না, আজকে ইমাম ভাতাকে সেই ধর্মীয় বৈষম্যের একটি উদাহরণ হিসেবে আদালত অভিহিত করেছেন। আদালত ঘোষণা করেছেন যে ইমামদের টাকা দেওয়া এটা কোনো পাবলিক পারপাস নয়। রায় দিতে গিয়ে আদালত জানালো, রাষ্ট্র কোনো একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্ব করতে পারে না। ইমাম এবং মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হলেও অন্য সম্প্রদায়ের একই কাজে যুক্ত যারা, তাদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত জনস্বার্থে নেওয়া হয়নি। ইমাম এবং মুয়াজ্জিনদের মাসিক ভাতা দেওয়া কখনো সংবিধানের 282 নম্বর ধারা অনুযায়ী জনস্বার্থ হতে পারে না। ইমামদের মাসিক 2,500 টাকা ভাতা দেওয়ার লক্ষ্যে 2012 9ই এপ্রিল সরকার একটি নির্দেশিকা জারি করলেও মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার জন্য কোনো সরকারি নির্দেশিকা জারি হয়নি। মুয়াজ্জিনদের ভাতা দেওয়া তাই পুরোপুরি বেআইনি কাজ হয়েছে। কোনো সরকারি নির্দেশ ছাড়াই মুয়াজ্জিনদের জন্য ভাতা জনগণের টাকার লাগাম ছাড়া অপচয়। ভাতা দেওয়ার জন্য সংবিধানের 166 নম্বর ধারা অনুযায়ী রাজ্য বিধানসভায় বাজেট প্রস্তাব পাস হলেও সিদ্ধান্তটি যেহেতু অসাংবিধানিক, তাই সংবিধানের 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট তা খারিজ করে দিচ্ছে। সুপ্রিম কোর্ট 1993 সালে একটি মামলায় রায় দিতে গিয়ে ইমাম এবং মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার নির্দেশ দিলেও কেন্দ্রীয় এবং রাজ্য ওয়াকফ বোর্ডগুলিকে সেই টাকার সংস্থান করতে বলে। সরকারি কোষাগার থেকে তাই ওয়াকফ বোর্ডকে টাকা দেওয়া যায় না। পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। তবে ইতিমধ্যেই ইমামরা যে ভাতা পেয়েছেন সেই টাকা ফেরত নিয়ে আদালত এদিন কোনো নির্দেশ দেয়নি।
পাবলিকের যে টাকাটা অলরেডি এক্সচেকারটা অলরেডি ডিস্ট্রয় করা হয়ে গেছে, সেই টাকাটা কি ফেরত পাওয়ার জন্য ওরা যদি বলে তাহলে আমরা আবার একটা কেস ফাইল করব। রায় আপাতত স্থগিত রাখার জন্য সরকারি আইনজীবী আর্জি জানালেও আদালত এদিন তা খারিজ করে দিয়েছে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা। ইমাম ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত রাজ্য সরকারের, সেটা একেবারেই জনস্বার্থে। রাজ্য সরকারের আইনজীবীদের এইটাই যুক্তি ছিল। উল্টো দিকে বিজেপির তরফ থেকে বা অন্য সংগঠনের তরফ থেকে যে আইনজীবীরা দাঁড়িয়েছিলেন, তাদের যুক্তি ছিল এটা ভারতীয় সংবিধান বিরোধী, ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষতার যে মূল স্পিরিট, এটা তারই বিরোধী। দেখুন, ইমাম এবং মুয়াজ্জিনদের মাসিক ভাতা দেওয়ার সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে 2012 সালেই কলকাতা হাইকোর্টে মামলা করে বিজেপি। আবেদনকারীদের হয়ে মামলা লড়েন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কৌশিক চন্দ এবং পিনাকি ভট্টাচার্য। অন্যদিকে সরকার পক্ষে ছিলেন অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় এবং ব্যারিস্টার জয়ন্ত মিত্র। আদালতে আবেদনকারীদের আইনজীবীরা সওয়াল করেন, ইমামদের কাজ মসজিদের দেখভাল, আজান দেওয়া এবং ইসলাম ধর্মের প্রচার। এই ধর্মীয় আচার পালনের জন্য তাদের ভাতা দেওয়া হলে বিশেষ একটি সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্ব দেখানো হয়। ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। ভারতীয় সংবিধানে প্রতিটি নাগরিকের সমানাধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ধর্মের ভিত্তিতে ভাগাভাগির কোনো জায়গাই নেই। রাষ্ট্রের কোনো ধর্ম নেই। রাষ্ট্র সবসময় প্রতিটি ধর্মাবলম্বী নাগরিককে সমান চোখে দেখবে, সমান অধিকার পাইয়ে দেবে। পশ্চিমবঙ্গ সরকারের ইমাম ভাতা দেওয়ার সিদ্ধান্ত তাই সংবিধান পরিপন্থী। আবেদনকারীদের যুক্তি খারিজ করে রাজ্যের আইনজীবীরা সওয়াল করেন, মুসলিম সমাজের মধ্যে স্বাস্থ্য সচেতনতা, শিক্ষার প্রসার এবং বিভিন্ন সরকারি প্রকল্প কার্যকর করতে ইমাম এবং মুয়াজ্জিনরা কাজ করেন। যদিও এরাজ্যের ইমামরা দরিদ্র, ইমামদের জন্য এর আগে কোনো সরকারি কোনো পদক্ষেপ করেনি, তাই জনস্বার্থেই এই সিদ্ধান্ত। 2005 এবং 2006 সালের দুটি সরকারি নথিতে দেখা যাচ্ছে, পালস পোলিও কর্মসূচি সফলভাবে কার্যকর করতে রাজ্যের বিভিন্ন জেলায় ইমাম এবং মুয়াজ্জিনরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সুপ্রিম কোর্ট 1993 সালে একটি মামলা রায় দিতে গিয়ে বলে, ইমাম এবং মুয়াজ্জিনদের ভাতা দেওয়া যেতেই পারে। কেন্দ্রীয় এবং রাজ্য ওয়াকফ বোর্ড নির্দিষ্ট একটি প্রকল্প তৈরি করে এই ভাতা দিতে পারে। ইমাম ভাতা দেওয়ার জন্য বাজেট বরাদ্দ রাজ্য বিধানসভায় পাস হয়েছে। আইনসভার কোনো সিদ্ধান্ত পর্যালোচনার এখতিয়ার বিচার বিভাগের নেই। যদিও রাজ্য সরকারের সমস্ত যুক্তি খারিজ করে দিয়েই সোমবার বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায় এবং বিচারপতি মুরারি প্রসাদ শ্রীবাস্তব এই ইমাম ভাতাকে অসাংবিধানিক এবং বেআইনি বলে খারিজ করে দিয়েছেন। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা। কৌশিকবাবু, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে কেউ নেই, তাদের যুক্তিটা আমার দেয়াই বাঞ্ছনীয়। এক হচ্ছে, এই গোটা সিদ্ধান্তটা পাবলিক ইন্টারেস্টে হয়েছে এবং এই ইমামরা বা মুয়াজ্জিনরা পাবলিক ইন্টারেস্টেই কাজ করেন। তার প্রমাণ হিসেবে রাজ্য সরকার দাখিল করছেন যে 2005 সালে একটি এনজিওর পালস পোলিও কর্মসূচি, সেখানে ইমামদের সাহায্য নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন রাখছেন তারা পারমিশনের জন্য। দ্বিতীয় যুক্তি যেটা বলা যেতে পারে যে 660 কোটি টাকা 2012-13 বিধানসভায় পাশ হচ্ছে, তাই মাননীয় হাইকোর্টের এই বিষয়ে কোনো কিছু বলার এখতিয়ার নেই, ইত্যাদি ইত্যাদি। কি বলবেন আপনি পাল্টা যুক্তি হিসেবে? কোর্টে কি বলেছিলেন? প্রথম কথা যেটা বলার, যে ইমামদের টাকা দেওয়াটা, এটাকে একটা জনস্বার্থের জন্য টাকা দেওয়া বলা যায় কিনা। আর্টিকেল 282 তাতে যে কোনো সরকারের ক্ষমতা আছে, সে কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক, তারা পাবলিক পারপাসে টাকা দিতে পারেন। পাবলিক পারপাস হলে পরে তার জন্য টাকা দিতে পারেন। আজকের রায়ে মহামান্য আদালত বলেছেন যে ইমামরা তারা একটি ধর্মীয় গোষ্ঠীর কয়েকজন ব্যক্তি, তারা কিন্তু পাবলিককে অ্যাজ সাচ রিপ্রেজেন্ট করছে না। কাজে ইমামদের জন্য যদি কোনো টাকা দেওয়া হয়, সেটা পাবলিক পারপাস হচ্ছে না, সেটা জনস্বার্থে হচ্ছে না, কারণ ইমামরা অ্যাজ এ হোল কোনো জনসাধারণকে রিপ্রেজেন্ট করছেন না। কাজে জনস্বার্থে 282-তে ইমামদের টাকা দেওয়ার যুক্তিটা টিকছে না। আপনাদের তরফ থেকে আপনারা এই কোর্টেই বলেছিলেন যে ইমামদের মূল কাজ মসজিদের দেখভাল করা, আজান দেয়া এবং প্রোপাগেট করা ইসলামিক বিশ্বাসের প্রচার। আজকে কলকাতা হাইকোর্টের বক্তব্য পাশাপাশি আরেকটাও সরকার পক্ষের দিক থেকে বলা হয়েছিল, সেটা হচ্ছে 1993 সালে সুপ্রিম কোর্টের রায়, যেখানে সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের আন্ডারে স্টেট ওয়াকফ বোর্ড এইভাবে টাকা দিতে পারে। সেই নিয়ে বিচারপতিরা কি বললেন? আমি আগে 1993 সালে সুপ্রিম কোর্টের রায়টা বলি। অল ইন্ডিয়া ইমামস অর্গানাইজেশন তারা আর্টিকেল 32-তে সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের করেছিল 1993 সালে। তাদের বক্তব্য ছিল যে আমাদের মাসোহারা দেওয়া হোক, মাসিক মাইনে দেওয়া হোক। সেই মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট ইমামদের ভাতা পাওয়ার দাবিকে স্বীকৃতি দেয়,
কিন্তু সুপ্রিম কোর্ট সে মামলায় এটাও স্পষ্ট করে দেয় যে ইমামদের ভাতা দেওয়ার দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট ওয়াকফ বোর্ডের। অর্থাৎ পাবলিক এক্সচেকার, জনগণের টাকা থেকে কোনো ধর্মীয় সম্প্রদায়কে টাকা দেওয়া যাবে না। ইমামরা যে মাসোহারা পাবেন সেই টাকার উৎস হতে হবে ওয়াকফ বোর্ড। 1993 সালের এই রায়টি যখন ইমপ্লিমেন্ট হলো না, তখন ইমাম অর্গানাইজেশন আবার আদালত অবমাননার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে আরেকটি মামলা দায়ের করলেন। তখন সুপ্রিম কোর্ট এটি স্পষ্ট করে দিল যে যদি কেউ ইমামদের ভাতা দিতে অস্বীকার করে কোনো ওয়াকফ বোর্ড, তাহলে পরে ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে ইমামরা মামলা করতে পারবেন। এবং সুপ্রিম কোর্টের আদেশ বলে একটা স্কিমও তৈরি করে দেওয়া হয়। সেই স্কিমে ইমামরা তাদের এনগেজমেন্ট আওয়ার, মানে সে হোল টাইম ইমাম কিংবা পার্ট টাইম ইমাম, তার শিক্ষাগত যোগ্যতা কি, তার উপর ভিত্তি করে একটি স্কিম ফর্মুলেট করা হয়। এবং সেই স্কিম অনুযায়ী আজকে কিন্তু আমাদের দেশের প্রতিটি ইমাম মাসিক ভাতা পাওয়ার অধিকারী। তিনি যদি ভাতা না পান তাহলে পরে তিনি ওয়াকফ ট্রাইব্যুনালে মামলা করতে পারেন। রাজ্য সরকারের যে সিদ্ধান্ত 9 এপ্রিল 2012 সালে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিল, সেটি কিন্তু সুপ্রিম কোর্টের আদেশের পরিপন্থী। রাজ্য সরকার কি বললেন? রাজ্য সরকার বললেন টাকাটা আমি দেব, অর্থাৎ টাকাটা আসছে রাষ্ট্রীয় কোষাগার থেকে, কিন্তু এটা খরচা হবে ওয়াকফ বোর্ডের মাধ্যমে। তাহলে সুপ্রিম কোর্ট যেখানে রায় বলে দিল টাকার উৎস হবে ওয়াকফ বোর্ড, আজকের সরকারি আদেশনামায় সেখানে বলে দিল যে টাকা আসবে জনগণের কাছ থেকে। এখানে রাজ্য সরকারের নির্দেশে সুপ্রিম কোর্টের বিরোধী। সে কারণেও আজকে মহামান্য হাইকোর্ট বলে দিয়েছেন যেটা এক কথা হলো যে রাজ্য সরকার টাকা দেবে, এটা অন্য কথা যে না ওয়াকফ বোর্ড টাকা দেবে। যেহেতু রায়টি সুপ্রিম কোর্টের 1993 সালের রায়ের বিরোধী, এটাও একটা অন্যতম কারণ যার জন্য আজকে ইমাম ভাতার সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। কিন্তু পাশাপাশি আপনারা আরেকটা কথাও বলেছিলেন যে ধর্মের ভিত্তিতে এই সিদ্ধান্তে ভেদাভেদ করা হচ্ছে। আপনারা লিখিতভাবে কোর্টকে বলেছিলেন যে স্টেট উইল হ্যাভ নো রিলিজিয়ান অ্যান্ড দ্য স্টেট উইল ট্রিট অল দ্য রিলিজিয়াস গ্রুপ ইকুয়ালি অ্যান্ড উইথ ইকুয়াল রেসপেক্ট। এখানে কেন মনে হয়েছে যে এটা ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করা এর একটা লক্ষণ আছে এই সিদ্ধান্তে? বলি আপনাকে, আমাদের সংবিধানের দুটো ধারার আমি উল্লেখ করতে পারি যেটা মৌলিক অধিকার অর্থাৎ সাম্যের অধিকার, যে সাম্য সম্পর্কিত যে মৌলিক অধিকার তা নিয়ে আলোচনা করছেন। একটা হচ্ছে পারে আর্টিকেল 14, আর আর্টিকেল 14-এর একটা শাখা বলতে পারি, সেটা হচ্ছে আর্টিকেল 15(1). আর্টিকেল 14 জেনারেলি বলছে যে রাজ্য কখনো তার নাগরিকদের মধ্যে বৈষম্য করবে না, প্রত্যেকের একটা সাম্যের অধিকার আছে। আজকে আমরা যারা বসে আছি এখানে, আমাদের প্রত্যেকের রাইট আছে উইল বি ইকুয়ালি ট্রিটেড বাই দ্য স্টেট। এর একটা উপভাগ আপনি বলতে পারেন আর্টিকেল 15(1). সেখানে আরো স্পষ্ট করে সংবিধানে বলে দেওয়া আছে যে ধর্মর ভিত্তিতে, সেক্সের ভিত্তিতে বা অন্য কোনো রিলিজিয়াস ভিত্তিতে বৈষম্য করা যাবে না। আজকে ইমাম ভাতা, এটা আজকে হাইকোর্ট অভিহিত করেছেন যে এটি একটি ধর্মভিত্তিক বৈষম্যের উদাহরণ। অর্থাৎ এই মামলায় ধর্মীয় ভিত্তিতে কিছু মানুষকে একটি ক্লাবের মধ্যে রেখে দিয়ে তাদেরকে বাড়তি কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে ইন এক্সক্লুশন অফ আদার্স। সেই কারণে এটি আমাদের যে ধর্মভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে যে আমাদের অধিকার আছে, সেই অধিকার লঙ্ঘিত হয়েছে। আজকে ধরুন ইমামরা তারা একটি বিশেষ ধর্মীয় সংগঠনের কয়েকজন মানুষ যারা একটি ধর্মের জন্য তারা প্রচার করছেন, তাদের জন্য সরকারের যুক্তি হলো দুটো। এক হচ্ছে যে তারা গরিব, এবং দ্বিতীয় হচ্ছে তারা কিছু সরকারি স্কিম, পাবলিক হেলথ, এডুকেশন, তাতে সরকারকে প্রমোট করছেন। রাজ্য সরকারের তরফ থেকে এমন কোনো নথি দেখানো যায়নি যে দেশে এতগুলো গরিব মানুষ থাকা সত্ত্বেও কেন তারা একটি ধর্মীয় সংগঠন, ধর্মীয় সম্প্রদায়ের কয়েকজন মানুষকে বেছে নিলেন। এই জাস্টিফিকেশনটা যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা বলতে পারি যে রাজ্য সরকার এই বৈষম্যের পেছনে কোনো যুক্তিগ্রাহ্য কারণ দেখাতে পারেননি। সেই কারণে ইমাম ভাতা দেওয়াকে আর্টিকেল 15(1)-এর পরিপন্থী বলে হাইকোর্ট অভিহিত করেছেন। আর অ্যাফিডেভিট রাজ্য সরকার জানতে চেয়েছিলেন যে ইমামরা সরকারি স্কিমের জন্য কি কি করেছেন, সেই অ্যাফিডেভিট রাজ্য সরকার ফাইল করেছিলেন। কিন্তু আমরা তাতে দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে, কিছু পালস পোলিওর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চলে কিছু ইমামকে ইনভাইট করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে যে তোমরা এই পালস পোলিওর জন্য প্রচার করো।
কিন্তু এমন আমি একবার ইন্টারাপ্ট করি কৌশিকবাবু, সেটা হচ্ছে দুটো সরকারি নোট আদালতে জমা পড়েন, আপনি আরও ভালো জানবেন। একটা 2006 সরকারি নোট, যেখানে পালসপোলিও কর্মসূচি রূপায়ণে ইমামদের তারা সাহায্য করেছেন এর নথি, এবং 2005 একটি এনজিও যারা ইউনিসেফের সঙ্গে কাজ করছে, তারা পালসপোলিও টিকাকরণ কর্মসূচির রূপায়ণের জন্য ইমামদের সাহায্য নেওয়ার সরকারের কাছে আবেদন করেছেন, সেটা 2005 দক্ষিণ 24 পরগনা জেলায়। এই যে দুটো নথির কথা বললেন, ওই দুটো নথি এটাই প্রমাণ করে যে ইমামদের আহ্বান করা হয়েছিল, কিন্তু তারা প্রকৃতপক্ষে কতটা পার্টিসিপেট করেছিলেন তার সপক্ষে কিন্তু কোনো নথি নেই। আমি ইমামদের আহ্বান করলাম, তোমরা এসো, তোমরা পালস পোলিও বা অন্য টিকার প্রয়োজনে সমাজের মধ্যে সচেতনতা বাড়াও, সেটা একটা জিনিস। কিন্তু আমি এমন একটা নথি দিলাম যা থেকে প্রমাণিত হলো যে ইমামরা অ্যাকচুয়ালি পার্টিসিপেট করেছিল। আর গোটা পশ্চিমবঙ্গের মধ্যে 24 পরগনা জেলার কিছু ইমাম যদি আমি ধরে নিই যে তারা কিছু সরকারি কর্মসূচির জন্য তারা কোনো ইতিবাচক কাজ করেছিলেন, সেটা কখনো পশ্চিমবঙ্গের 30,000 ইমামকে মাসে 2,500 টাকা দেওয়ার জাস্টিফিকেশন হতে পারে না। আমি বাসারদার কাছে যাব, কিন্তু তার আগে দেখাতে চাইব যে এই রাজ্যের আর্থিক অবস্থা, যেটা নিয়ে প্রায়শই রাজ্যের প্রশাসনিক শীর্ষ কর্তারা, রাজনীতির শাসক দলের কর্তারা প্রায়শই বলেন যে কতটা অর্থ সংকটের মধ্যে, কতটা বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে অর্থ সংকটের কারণে। সেই রাজ্যে ইমাম ভাতা দেয়া বা ক্লাবকে টাকা দেয়া বারবার তার যৌক্তিকতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। দেখুন, রাজ্য সরকারের ইমাম ভাতা দেওয়ার সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক স্বার্থে ইমাম ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল সরকার। একই অভিযোগ সরকারের ক্লাবগুলিকে অনুদান দেওয়ার ক্ষেত্রেও। এ নিয়েও বিতর্ক দীর্ঘদিনের। এবছরই জানুয়ারিতে ক্লাবগুলিকে অনুদান দিয়েছে রাজ্য সরকার। মহাকরণ সূত্রে খবর, পুজোর মুখেই ক্লাবগুলিকে ফের এক দফা অনুদান দেওয়া হবে। এতে সরকারের অন্তত 60 কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। 3 দফায় ক্লাবগুলির অনুদান খাতে মোট খরচের পরিমাণ দাঁড়াবে প্রায় 115 কোটি টাকা। সরকারের দাবি, রাজ্যের প্রতিটি ব্লকে ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যেই এই অনুদান। যদিও বিরোধীরা তা মানতে নারাজ। তাদের পাল্টা দাবি, শাসক দল চাইছে অনুদান দিয়ে ক্লাবগুলিকে নিজেদের হাতে রাখতে। 2011-এ ক্ষমতায় আসার পরপরই বিভিন্ন ক্লাবকে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল সরকার। ঘোষণা করা হয় 5 বছর ধরে ক্লাবগুলিকে টাকা দেবে সরকার। প্রথম বছর 2 লক্ষ টাকা, পরের 4 বছর 1 লক্ষ টাকা করে 5 বছরে মোট 6 লক্ষ টাকা অনুদান পাবে। সেই মতো 2012 জানুয়ারি মাসে প্রথমবার 781টি ক্লাবকে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়। সেবার খরচ হয়েছিল 15.5 কোটি টাকারও বেশি। এর পরের বছর অর্থাৎ 2012-13 আর্থিক বছরে সেই খাতে অর্থের পরিমাণ বাড়িয়ে প্রায় 40 কোটি করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সেই মতো চলতি বছরের 11 জানুয়ারি আরও প্রায় 1600টি ক্লাবকে 2 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়। সেই সময় প্রথমবার অনুদান পাওয়া ক্লাবগুলিকেও ফের 1 লক্ষ টাকা করে দেওয়া হয়। চলতি বছরে নতুন করে আরও অন্তত 1600টি ক্লাবকে 2 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্রীড়া দপ্তর সূত্রে খবর। সেই হিসেবে নতুন ক্লাবগুলিকে অনুদান দিতে অন্তত 32 কোটি টাকা খরচ হবে, যা বেড়ে 40 কোটি পর্যন্ত হতে পারে বলে সূত্রের খবর। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, অর্থ সংকটের জেরে সরকারের কোষাগার বেহাল। অর্থের অভাবে উন্নয়ন ব্যাহত হলেও ক্লাবগুলিকে অনুদান দিতে অর্থের যোগানে কোনো অসুবিধে হচ্ছে না। সাধারণ মানুষের করের টাকায় বেহাল রাস্তা সারানোর পরিবর্তে চলছে দান খয়রাত। বিরোধীরা বলছে ভোট টানতেই অনুদান রাজনীতি, তাই টাকার অভাব হচ্ছে না। কেউ কেউ বলছেন ইমাম ভাতা নিয়ে হাইকোর্টে ধাক্কার পর হয়তো সরকারের অকারণে দান ধ্যান বন্ধ হবে, কিন্তু আদৌ টনক নড়বে কিনা তা নিয়ে অবশ্য সন্দিহান রাজনৈতিক মহল, কারণ ভোট বড় বালাই। এবিপি আনন্দ। বাসাদা, আপনার কাছে আসবো। কৌশিকবাবু একটা শব্দ বললেন, ধর্মভিত্তিক বৈষম্য। আমি সংবিধানের স্পিরিটের অংশে যাচ্ছি না, কিন্তু এই ভাতা দেয়া হলে কি সত্যি সত্যি মুসলিম সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের বা অবহেলিত যেটা বলা হচ্ছিল ইমামদের সত্যি সত্যি কোনো উপকার হতো, নাকি আবার সেই মুসলমান সম্প্রদায়কে সামনে রেখে রাজনীতি? কোনটা? না, 2,500 টাকা করে যদি দেওয়া হয় তাতে কি এমন হবে? একটা মানুষের তো সংসার চলবে না আজকের দিনে। 2,500 টাকার কী দাম আছে? আর ধর্মের স্পিরিটের দিক থেকে তো সাপোর্ট করা যায় না। ধর্ম কিন্তু ইমামদের ভাতা দিতে বলেনি, ইসলাম ধর্মে সেরকম নির্দেশ নেই, বরং সেটা ওয়াকফ বোর্ড যেটা বলা হচ্ছে সেখান থেকে টাকা পাওয়াটাই ঠিক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। সেদিক থেকে তো দেখুন, এটা একটা ক্ষুদ্র অংশ। মানে মুসলমান সমাজের একটা মসজিদ, একটা বিরাট পাড়াতে, একটা গ্রামে একটা মসজিদ, তাতে সেখানে যদি 2 জন হয়
মানে একজন ইমাম একজন মুয়াজ্জিন যদি ধরি তাহলে দুজন লোক হচ্ছে, সেখানে একটা বড় গ্রাম, সেখানে দুজন লোক, তাহলে বোঝা যাচ্ছে তাহলে অংশটা কত নগণ্য। মানে মুসলিম জনগোষ্ঠীর অত্যন্ত সামান্য অংশ হচ্ছে ইমাম এবং মুয়াজ্জিন। গ্রামের মানুষ মিলেই তাদের চালায়। এতদিন যেটা হয়ে এসেছে, ইমামদের এবং মুয়াজ্জিনদের যে গ্রাসাচ্ছাদনের জন্য যে পয়সাটা দরকার হয়, তা একটা মানে মজলিস দেয়, গ্রাম মজলিস, সবাই মিলে টাকা তুলে দেওয়া হয়। তারই একটা বড় রূপ হচ্ছে আপনার ওয়াকফ বোর্ড। সেখান থেকে টাকা, ওটা আপনার দেবোত্তর সম্পত্তির মতো সম্পত্তি আছে, সেখান থেকে পয়সা আসে, সেটা আপনার দিতে পারে। কিন্তু মানে জনসাধারণের টাকা মানে তো মানে এক হলো, আপনি যেটা বললেন, জিজ্ঞেস করলেন যে মানে মূল গোষ্ঠী এক হচ্ছে যে বৃহত্তর জনগোষ্ঠী, ধরুন পশ্চিমবঙ্গে এখন 8 কোটি ছাড়িয়ে গেছে জনসংখ্যা, তার 25-26% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ 2.25 কোটির মতো মানুষ, তার 40,000 ইমাম এবং মুয়াজ্জিনদের মিলিয়ে 40,000 ম্যাক্সিমাম। আবার যদি ধরি, হ্যাঁ, যদি ধরি এটা বেড়ে 1 লাখও হয়, তাহলে 1 লাখ হলেও কিন্তু সবাইকে দেওয়া হয়নি। এটা একটা গন্ডগোল। মানে 1 লক্ষ ইমাম এবং মুয়াজ্জিন ধরে, মানে মানে শুধু ইমাম একটা হিসেব, তো এই যে ধরি 1 লাখ ধরি, তাহলে কিন্তু 1 লাখ দেওয়া হয়নি। আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই ইমাম এবং মুয়াজ্জিনরা কি সত্যি মুসলমান সমাজের সব থেকে পিছিয়ে পড়া অংশ, তার প্রতিনিধিত্ব করে? না, আমি তো একেবারেই ধরুন কি চোখে দেখব মুসলমান সমাজকে, এটা একটা সমস্যা। তো তা যদি বলি, তাহলে আমি যে দৃষ্টিভঙ্গি থেকে দেখব, সেটা হচ্ছে আমি বঙ্কিমচন্দ্রের দৃষ্টিভঙ্গি থেকে দেখব, রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি থেকে দেখব, এবং আমাদের মুখ্যমন্ত্রী, তিনি একজন কবি, তিনি একজন চিত্রকর, তাকেও বলবো যে রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে দেখুন, কিন্তু সাহিত্যিক দৃষ্টিভঙ্গি থেকে দেখুন। বঙ্কিমচন্দ্র কি বলছেন যে এই মুসলিমরা, বাংলার মুসলিমরা হচ্ছে নমশূদ্র হিন্দু থেকে ধর্মান্তরিত মুসলমান। প্রথমে এরা বৌদ্ধ হয়েছে, তারপরে এরা মুসলমান হয়েছে। এটা ইতিহাস। এটা সুকুমার সেন এটা এই কথা বলছেন, সুনীতি চাটুর্য এই কথা বলছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই কথা বলছেন, যে এরা নমশূদ্র ছিল, তার থেকে হয়েছে। যেমন আমি আপনাকে বলি, মুর্শিদাবাদ জেলা, আমার দুটোই অভিজ্ঞতা আছে। আমি দক্ষিণ 24 পরগনাটা জানি, মুর্শিদাবাদও জানি। মুর্শিদাবাদে হালদার হচ্ছে হিন্দু, দক্ষিণ 24 পরগনায় কিন্তু হালদার মুসলমানও হতে পারে। আর মুর্শিদাবাদ জেলায় মুসলমানদের বলা হচ্ছে মাহে ফারাস, মানে ওই আপনার মৎস্যজীবী গোষ্ঠী। তার একটা সম্প্রদায় হচ্ছে মানে ওদের গুড়ি মুসলমান হচ্ছে পদ্মায় যারা ছোট ছোট মাছ ধরে, গুঁড়ো মাছ, তার থেকে নাম হলো গুড়ি মুসলমান। তা এখন যদি একজন হিন্দু হালদার একটা সুযোগ পায়, ব্যাকিং পায় সরকারের, তাহলে মানে মুসলিম হালদারও পাবে। একজন যদি তাঁতি আপনার কোনো সরকারি সুযোগ সুবিধা অনুদান পায়, তাহলে একজন জোলাও পাবে। হ্যাঁ, মানে একজন আপনার আনসারি, যাকে বলি মুমিন মুসলমান, সে পাবে। একজন মালাকার হিন্দু যদি পায়, তাহলে একজন মুসলিম মালাকারও পাবে। মানে এই যে কোর্ট যেটা বলছে, সেটা কিন্তু কিয়দংশে ধর্মীয় গন্ধ মাখানো শ্রেণী দৃষ্টিভঙ্গি, শিডিউল কাস্ট। এর মধ্যে কিন্তু ধর্ম আছে, ধর্ম মাখানো আছে। মুড়িতে যেমন তেল মাখানো হয়, তেলটাই তো মুড়ি নয়, তেমন ধর্ম মাখানো আছে, কিন্তু তার মধ্যে একটা শ্রেণী দৃষ্টিভঙ্গি আছে। কি না, এরা এই কাজ করে, চর্মকারের কাজ করে, মালাকারের কাজ করে, হ্যাঁ, বা এই মাছ ধরে। সরকারের এই সিদ্ধান্তে কি রাজনীতি মিশনও আছে বলবেন? না, আমি এটা এই জন্য বলতে হচ্ছে যে মুসলিমদের তাহলে অনগ্রসরতা হচ্ছে শ্রেণী অবস্থান, সেজন্য ওবিসি মুসলিম বলা হচ্ছে। মানে এটা ক্লাস। তাহলে ক্লাসের দৃষ্টিভঙ্গি থেকে তুমি মুসলিমদের সাহায্য করতে পারো, যেটা রঙ্গনাথ মিশ্র কমিশন বলছে, সাচারও এই কথা বলছেন, এবং সেটি তো হওয়া উচিত। বঙ্কিমচন্দ্র যেমন বললেন ওইটা, আর একটা হচ্ছে যে বঙ্কিমচন্দ্র যে বলছেন যে এটা নমশূদ্র, সাচারও তাই বলছেন, নমশূদ্র বলছেন, রঙ্গনাথ নমশূদ্রই তো বলছেন মুসলিমদের। তাহলে তাকে সাহায্য করার জন্য ধর্ম অনুসন্ধানের দরকার তো নেই। তুমি সাহায্য করতে চাইছো কিনা সেটা ব্যাপার। সেই দৃষ্টিভঙ্গি থেকে তো বেরিয়ে দেওয়া যায়, ওবিসি দিয়ে তো বেরিয়ে দেওয়া যায়। পদ তো তৈরি করে দিয়েছে,
সাচার কমিটি তৈরি করে দিয়েছে, রঙ্গনাথ মিশ্র আপনি তৈরি বলছেন করে ধর্ম দিয়েছে। আনার দরকার নেই, একেবারে দৃষ্টিভঙ্গি থেকেই সাহায্য করা যায়, একদম সাহায্য করা যায়, এবং এটা মানবিক হবে। সেটা মালাকারকে অমুক মালাকার পাচ্ছে পাশের বাড়িতে, হালদার হিন্দু হালদার এখানে সাহায্য পাচ্ছে, তার ছেলে এমএ পাস করছে, আর এখানে মুসলমান গুড়ি সে কোনো সাহায্য পাচ্ছে না, এটা তো অত্যন্ত অসাম্য হয়ে গেল। তার মানে সংবিধানের যে মূল স্পিরিট তার সঙ্গে কিন্তু প্রচন্ড বিরোধিতা হয়ে যাচ্ছে এটা, যদি মুসলিমদের সাহায্য না করা যায়। হ্যাঁ, আর রবীন্দ্রনাথ যেটা বলেছেন সেটাও নিন না, আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু কবি না, তিনি তো চিত্রকর। তিনি রবীন্দ্রনাথ বলছেন যে মুসলিমদেরকে এগিয়ে নিয়ে এসো, তাদেরকে সমকক্ষতা দাও, হিন্দুর সমকক্ষতা, এতে মুসলমানের চেয়ে হিন্দুর কল্যাণ বেশি হবে। এই জন্যে যে দেখুন বাঙালি হিন্দুর যে বিকাশ হয়েছে সেটা একটা সলিড মিডল ক্লাস, সে আন্তর্জাতিক, কিন্তু তার সত্যি সত্যি চরিত্র আন্তর্জাতিক, সে ধর্মকে ছাড়িয়ে উঠে চলে গেছে, তাহলে তাকে কিন্তু এমনি করে নামাবে। এই শ্রেণী কিন্তু এই মুসলমান শ্রেণীকে যদি এইভাবে সহযোগিতা না করে, না সার্বিক হয়, তাহলে এ নিজেই নামিয়ে দেবে, এই হিন্দুর কল্যাণ হবে না এতে। এই দুটো দৃষ্টিভঙ্গি থেকে তা না করে তিনি কি করলেন, তিনি করলেন কি ইমাম মানে ধর্মীয় গুরুকে ধরলেন। ধর্মগুরুকে ধরার ফলে কি হলো, একটা সাম্প্রদায়িক চর্চা হলো, কি হলো, থ্রু কোর্ট সেটা হলো, যেটা আমার খুব খারাপ লাগলো। মানে এই বিজেপি করেছে এটা আমি জানতাম না, জানেন তো, আমি দেখছি বিজেপি করেছে, বিশ্ব হিন্দু পরিষদ করেছে, আর একটা সাধারণ মানুষ তো করতে পারতেন এটা। আমি বলছি সাধারণ মানুষের নামে তো হতে পারতো, এর মধ্যে রাজনীতি ঢুকলো কেন? এবং মজা হলো যে কোর্টকে ছুঁয়ে একটা সাম্প্রদায়িক একটা নোংরা রাজনীতি প্রবাহিত হয়ে গেল আমাদের দেশে, এবং সেটা আমার কাছে আপনাকে কি বলবো, আমার খুব খারাপ লাগছে। এই অংশ শুরু করব সরকারি কিছু তথ্য এবং পরিসংখ্যান দিয়ে। 14 এপ্রিল 2012 থেকে ইমাম এবং মুয়াজ্জিনদের ভাতা দেওয়া শুরু করে রাজ্য সরকার। ইমামদের মাসে 2500 টাকা করে এবং মুয়াজ্জিনদের 1000 টাকা করে। গত 17 মাসে ইমামদের ভাতা দিতে রাজ্য সরকারের দিক থেকে খরচ হয়েছে 118 কোটি 8 লক্ষ 20 হাজার টাকা, আর মুয়াজ্জিনদের ভাতা দিতে খরচ হয়েছে 31 কোটি 60 লক্ষ 81 হাজার টাকা। দেখুন, রাজ্য সরকারের ইমাম ভাতা দেওয়ার সিদ্ধান্ত বেআইনি ও অসাংবিধানিক বলে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কিন্তু এখনো পর্যন্ত ইমাম ও মুয়াজ্জিনদের এই ভাতা দিতে গিয়ে কোটি কোটি টাকা সরকারি কোষাগার থেকে চলে গিয়েছে। গত বছর 2রা এপ্রিল নেতাজি ইন্ডোর থেকে ইমাম ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এই মুহূর্তে যা আছে তার মধ্যেই ম্যানেজ করে অমিতদার সাথে কথা বলে আমরা, যদি আপনারা রাজি থাকেন, 1 বৈশাখ আসছে, নববর্ষ, আমাদের বাংলার নতুন বছর, যেই আমাকে টাস্ক ফোর্স বলবে হ্যাঁ করা যাবে, তাহলে 1 বৈশাখ থেকে আমার 30,000 ইমাম ভাইদের আমরা ওয়াকফের থ্রুতে 2,500 টাকা করে একটা অনারিয়াম দেব। 14 এপ্রিল 2012 থেকে ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা দিতে শুরু করে রাজ্য সরকার। মহাকরণ সূত্রে খবর, রাজ্যের 27,784 জন ইমামকে 2,500 টাকা করে এবং 18,593 জন মুয়াজ্জিনকে 1,000 টাকা করে ভাতা দেওয়া শুরু করে সরকার। ইমামদের ভাতা দিতে প্রতি মাসে সরকারি কোষাগার থেকে প্রায় 6 কোটি 94 লক্ষ 60 হাজার টাকা করে যেত বলে মহাকরণ সূত্রে খবর। মুয়াজ্জিনদের প্রতি মাসে ভাতা দিতে সরকারের প্রায় 1 কোটি 85 লক্ষ 93 হাজার টাকা যেত বলে সূত্রের খবর। অর্থাৎ গত 17 মাসে ইমামদের ভাতা দিতে সরকারের 118 কোটি 8 লক্ষ 20 হাজার টাকা গিয়েছে। মুয়াজ্জিনদের ভাতা দিতে মোট খরচ হয়েছে 31 কোটি 60 লক্ষ 81 হাজার টাকা। ইমাম ভাতা খারিজ করে দিলেও ইতিমধ্যে যে টাকা দিয়ে দেওয়া হয়েছে তা পুনরুদ্ধারের ব্যাপারে এদিন কোনো নির্দেশ দিতে রাজি হয়নি হাইকোর্ট। আদালত জানিয়েছে আগামী দিনে এই সংক্রান্ত কোনো মামলা হলে তখন তা বিবেচনা করা হবে। সুমন ঘরাই ও ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা। মিরাতুন্দি, আপনার কাছে আসব। এই যে ব্যয় এবং তারপরে আজকে হাইকোর্টের যে স্পষ্ট রায় এবং এই রায়ের স্থগিত করার যে আর্জি, তাও কিন্তু খারিজ হয়ে যায়, কি বলবেন? এতে মুসলমান সমাজ পিছিয়ে পড়ল, নাকি এই সরকারি সিদ্ধান্তটাই বাসার ধার বাসায় রাজনীতির গন্ধমাখা? 2-3টি কথা আমার মনে হচ্ছে, সেই কথা কটাই কেবল বলবো। প্রথম কথা হলো যে সরকারের, বিশেষত মাননীয় মুখ্যমন্ত্রীর কি উদ্দেশ্য ছিল এরকম একটি ব্যবস্থাপনা গ্রহণ করার, সেটা স্পষ্ট নয়।
খুব সহজ করে বলি, সংখ্যালঘু মুসলমান সমাজের এখন শিক্ষিত মানুষের সংখ্যা খুব কম নয়, এবং এই সম্প্রদায়ের কল্যাণাকাঙ্ক্ষী, ভালো চান এরকম মানুষ অনেক আছেন। অতএব এরকম একটা সিদ্ধান্ত যখন তিনি গ্রহণ করছেন, তখন সেই সিদ্ধান্তটা গ্রহণ করার সময় কিছু কেবলমাত্র ধর্মের সঙ্গে বা ধর্ম প্রচারণা বা ধর্মচর্চার সঙ্গে যুক্ত মানুষজনকে না ডেকে, শুধুমাত্র ধর্মচর্চার সঙ্গে যুক্ত মানুষজনকে না ডেকে সেই বিশেষ অংশের মানুষজন যারা অনেকখানি সচেতন, অনেকখানি সদ্বুদ্ধি দিতে পারে, তাদের কেন ডাকা হলো না? আরেকটি প্রশ্ন এরই সঙ্গে জড়িত। প্রশ্নটি হলো, আমরা জানি যখন কোনো সরকারি পরিকল্পনা হওয়া উচিত, তার পশ্চাতে চাওয়া থাকে, জনগণের চাওয়া, জনগণের অভাব বলতে আর্থিক অভাব শুধু নয়, জনগণ যেটা চাইবে যে আমাদের এটা প্রয়োজন, জনপ্রতিনিধিদের উচিত সেই অভাব, সেই প্রয়োজনগুলোর দিকে তাকিয়ে সেগুলো মেটানোর ব্যবস্থা করা। এক্ষেত্রে যখন প্রথমে ইমাম এবং পরে মসজিদের ইমাম এবং পরে মুয়াজ্জিন কথাটা নয়, জিনদের জন্য এরকম পরিকল্পনা নেওয়া হলো, আমাদের প্রশ্ন আজকে এই মুহূর্তে নয়, তখন থেকেই ছিল যে কেন, কি প্রয়োজনে, হঠাৎ কাদের কথা শুনে এরকম সিদ্ধান্ত নেওয়া হলো? কারা দাবি করেছিলেন? মুসলমান সমাজের পক্ষ থেকে, সংখ্যালঘু মুসলমান সমাজের পক্ষ থেকে এই দাবি কি উঠে এসেছিল যেদের জন্য দিতেই হবে? একটা দাবির ব্যাপার থাকে, একটা অধিকার পূরণের ব্যাপার থাকে আমাদের গণতান্ত্রিক দেশে, সেটি কিন্তু হয়নি। আমি বহুজনের কাছে এরকম খুব শুনেছি যে কেবল ধর্মের দিকে তাকিয়ে এই ধরনের ব্যবস্থাপনা কেন শিক্ষিত সমাজের মানুষজনদের কথা ভাবা হয় না? এই প্রসঙ্গে কথাটা বলা খুবই জরুরি। এই সমাজ, যে সম্প্রদায় যে পিছিয়ে আছে, তার একটা কারণ কিন্তু বিশেষ করে ধর্ম সংশ্লিষ্ট মানুষজনদের কথাই এখানে নেওয়া হয়, রাজনীতি জগতের মানুষরা নেন, অন্য অংশের মানুষ যারা সচেতন তাদের কথা এই ক্ষেত্রে গ্রহণ করা হয় না। নিয়তিনদি, আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে এই টাকাটা যদি দেয়া হতো, তাহলে বৃহত্তর নিডি, যাদের সত্যি সত্যি চাহিদা আছে, দরকার আছে, সেই বৃহত্তর মুসলমান সমাজের কত শতাংশই বা পূরণ হতো, বা যাদের যে শ্রেণীর চাহিদা পূরণ হতো তার নিচেও মুসলমান বৃহত্তর জনসমাজ কতটা বড়? সেই প্রশ্নের উত্তরটা বাসার সাহেব দিয়েছেন খুব স্পষ্ট দিয়ে। প্রশ্ন করারও প্রয়োজন নেই, এইভাবে পূরণ হতো না, আর হলেও সরকারের সেটা কাজ নয়, এক্ষেত্রে তিনি করতেই পারেন না। ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাপার, ধর্মনিরপেক্ষ দেশে এই ধরনের কাজ করতেই পারেন না, যত প্রয়োজনই থাকুক, যত প্রয়োজনীয় মিটুক বলে আমার বিশ্বাস। এবং এটা স্পষ্ট যে সত্যি সত্যি বৃহত্তর অংশের প্রয়োজন এর দ্বারা মিটত না। কিন্তু প্রশ্নটা যে ওয়াকফ বোর্ড আর সরকারের যে ভূমিকা পালন করা ছিল, সরকার সেটি করলো না করে জনগণের ফান্ড থেকে, জনগণের টাকা থেকে একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের, বিশেষ ধর্ম সংশ্লিষ্ট জীবিকার সঙ্গে যুক্ত মানুষজনের জন্য এত সহমর্মিতা, এত জনদরদ কেন? উত্তর আমার কাছে পরিষ্কার নয়। এবং শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে যে এই মুহূর্তে কি হলো, এই রকম দাওয়ার পরিকল্পনা গ্রহণ করার ফলে এই যে বিভিন্ন মানুষজনের কাছ থেকে যে আপত্তি উঠে এলো, সেই আপত্তির ফলে কি হলো? সত্যি সত্যি যে সাম্য আমাদের দেশে রক্ষা করার কথা, গণতান্ত্রিক অধিকার সব মানুষের, এবং জনপ্রতিনিধিদের কাজ সেই অধিকারকে মর্যাদা দেওয়া, আমার তো মনে হয় উল্টোটা হয়ে গেল। যেটা বাসার সাহেব একটু ইঙ্গিত করেছেন, সত্যি সত্যি উল্টো হয়ে গেল। দেশের সমস্ত মানুষ মনে করছেন শুধুমাত্র এই সম্প্রদায়ের কিছু, এই মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট ইমামরা, মুয়াজ্জিনরাও নয়, তারা কিন্তু আলাদা হয়ে গেলেন। তাদের দিকে এরকমভাবে বিশেষ করে এতখানি দরদ প্রকাশ করা, সেটা অন্য সমস্ত মানুষদের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেলেন, সেটা কেউ ভালো চোখে দেখবে না। রাজনৈতিক দলীয় বিভাজনও তৈরি হয়ে গেল এর থেকে, এবং এই বিভাজন থেকেও যারা রাজনীতি করেন তারাও ইন্ধন পেলেন। হ্যাঁ,
আরেকটা কথা বলে শেষ করব, আমি নিজে জানি বহু ইমাম এইরকম অর্থদান নিতে অস্বীকার করেছেন। তারা বলেছেন আমাদের শিক্ষা খাতে ব্যয় করা, আমাদের জন্য খরচ করা হোক, আমাদের ছেলেমেয়েরা যাতে চাকরি পায় দেখা হোক, কিন্তু আমাদের এই ধরনের প্রয়োজন নেই। সেটাও বাসার সাহেব বলেছেন, মসজিদের কমিটি থাকে, মসজিদ থেকে এদের ব্যয় নির্বাহ করা হয়, বহু ধনী মানুষ এগুলোর পশ্চাতে টাকা দেন। আমরা জানি আমাদের বহু জমি এরকম মসজিদে দেওয়া আছে, শুধু জমির সমস্ত আয় মসজিদে যাবে। তো এদের যে সত্যি সত্যিই কিন্তু এরকম অভাব দেখা দেয়নি, বা সেটা সরকারের দায় বলে কিছুতেই হতে পারে না, গণ্য হতে পারে না, ভুল হয়েছিল, অথবা যদি উদ্দেশ্য প্রণোদিত হয়ে থাকে সেই উদ্দেশ্যটা নিঃসন্দেহে নিন্দনীয়। উদ্দেশ্য প্রণোদিত, অর্থাৎ এর পেছনেও পরোক্ষভাবে কোথাও রাজনীতি আছে, আর রাজনৈতিক বিতর্কটাও সেইখানে। বিজেপির তরফ থেকে স্পষ্ট অভিযোগ করা হয়েছিল যে এই গোটা সিদ্ধান্তটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পাশাপাশি আজকে এই রায়ের পরেও মহাকরণে পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু তাস, রাজ্য রাজনীতি হোক কিংবা জাতীয় রাজনীতি, অত্যন্ত পরিচিত এই শব্দটি। ভোট টানতে সংখ্যালঘু তাস খেলার অভিযোগ কম বেশি প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের বিরুদ্ধেই বারবার ওঠে। ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেমন সংখ্যালঘু তোষণের অভিযোগ উঠেছে, তেমনি 2011 বিধানসভা নির্বাচনের ঠিক আগে বুদ্ধদেব ভট্টাচার্য যখন সাচার কমিটির রিপোর্ট কার্যকরী করার পথে হেঁটেছিলেন, তখন তার বিরুদ্ধে ভোটের স্বার্থে সেই সংখ্যালঘু তাস খেলার অভিযোগই করেছিলেন তৎকালীন বিরোধীরা। এদিন হাইকোর্টের রায়ের পর বিজেপির বক্তব্য, তৃণমূলের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির চেষ্টা ভেস্তে যাওয়ায় তারা খুশি। রাজ্য সরকার শুধুমাত্র মুসলমান ভোটের জন্য যে ইমাম ভাতা চালু করার পরিকল্পনা করেছিল, আদালতের রায়ে তা ভেস্তে যাওয়ায় বিজেপি খুশি। পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের পাল্টা প্রতিশ্রুতি, সংখ্যালঘুদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই, সরকার তাদের পাশে আছে। শ্রদ্ধেয় এবং মাথার উপরে তাদের রায় আসার পরে আমরা তার বিবেচনা করব, কিন্তু আমরা এইটুকু বলতে পারি যে যারা আর্থিকভাবে দুর্বল, আর্থিকভাবে গরিব, তাদের পাশে দাঁড়ানোটা আমাদের সকলের কর্তব্য। গরিব মুয়াজ্জিন, গরিব ইমাম, তাদেরও স্বার্থ আমাদের সুরক্ষিত রাখতে হবে এবং তাদের পাশে আমরা আছি। সংঘবদ্ধভাবে এই সরকার আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। তবে হাইকোর্ট ইমাম ভাতা দেওয়ার সিদ্ধান্ত খারিজ করে দিল, এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা কমই বলে মনে করছে সিপিএম। তারা শর্টকাট চেয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনের আগে কিছু ভাতা বিলি করে কিছু মানুষকে যারা ধর্মের কাজকর্ম করেন তাদেরকে কিছু রাজনৈতিক কাজকর্ম করানো। ধর্মনিরপেক্ষ দেশে ধর্মীয় কাজকর্মের জন্য ধর্মীয় গুরুদের কখনোই, এমনকি ইসলাম ধর্মেও ধর্মীয় কাজ করার জন্য সরকারি কাছ থেকে কোনো ভাতা নেওয়ার নির্দেশ নেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে হাইকোর্টের এই রায়ের পর তৃণমূল সংখ্যালঘুদের কাছে বলতেই পারবে তারা চেয়েছিল সাহায্য করতে, কিন্তু আদালতের নির্দেশের ফলে তা সম্ভব হলো না, যেমনটা সিঙ্গুরের ক্ষেত্রে তারা করেছে। অনিচ্ছুক কৃষকরা এখনো জমি ফেরত না পেলেও তৃণমূল ভোট ব্যাংকে তার বড় কোনো প্রভাব পড়েনি, কারণ শাসক দলের যুক্তি তারা উদ্যোগী হলো মামলা আদালতে থাকায় তাদের পক্ষে জমি ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে সংখ্যালঘু ভোট প্রায় 30%, সেখানে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংখ্যালঘুদের নিয়ে টানাটানি হবে এটা বলাই বাহুল্য। তাই মুখে সংখ্যালঘুদের উন্নয়নের কথা বললেও সিপিএম কিংবা তৃণমূল উভয় চায় সংখ্যালঘুদের তাৎক্ষণিক কিছু পাইয়ে দিয়ে তাদের মন জয়, সেই ধারায় চলে আসছে। এবিপি আনন্দ। ওম প্রকাশ, সরাসরি রাজনীতির কথায় আসি, যে রাজনৈতিক উদ্দেশ্য তো পূরণ হয়ে গেছে, তার কারণ তৃণমূল কংগ্রেস বলতেই পারেন যে দেখুন আমাদের দলের সদিচ্ছা, আমরা চেষ্টা করেছিলাম, হাইকোর্টের রায় করতে পারলাম না। কি বললেন? না, মীরাচন্ডী যেটা বলছিলেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে কথাটা যে আপনি শুরু করলেন, সেটা একদম সঠিক। আমরা আগে থেকেই বলেছি এবং আজকে আমাদের দলের পক্ষ থেকে আব্দুল মান্নান সুস্পষ্টভাবেই বলেছেন যে এটা রাজ্য সরকার এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানতেন যে এই রকম একটা ব্যবস্থা কোনো দিনই আইনের মর্যাদা পেতে পারে না, অসাংবিধানিক হিসাবে ঘোষিত হতে বাধ্য।
কিন্তু রাজনীতির দিকটা কি, যে এখানে যে যেন তেন প্রকারণে বিজেপিকে শক্তিশালী করাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বড় উদ্দেশ্য, এবং সেটা কিন্তু চরিতার্থ করতে উনি কিছুটা হলেও সক্ষম হয়েছেন। যতগুলি জেলাতে আমি গত 1-1.5 বছর ধরে গেছি, প্রত্যেকটি জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা এই রকম যে ধর্ম সংশ্লিষ্ট এবং ধর্ম সংলগ্ন রাজ্য সরকারের পরিকল্পনাগুলির তীব্র বিরোধিতা করেছে। এবং আমরা খুব ভালো করে জানি যে রাজ্য সরকার যেটা প্রয়োজনীয়, যেটা উচিত, অর্থাৎ সাচার কমিটির রেকমেন্ডেশনসগুলিকে ইমপ্লিমেন্ট করা, যেটার একটা সেকুলার ফ্রেম আছে, যেটার একটা যৌক্তিকতা আছে, আর যেটা আজকে ভারতবর্ষে আমরা দলমত নির্বিশেষে সবাই স্বীকার করেছি, এবং প্রত্যেকটা রাজ্য সরকার সেটাকে ইমপ্লিমেন্ট করা তাদের দায়িত্বের মধ্যে পড়ছে। সেই জায়গা থেকে সরে গিয়ে কিভাবে তাৎক্ষণিকতা রাজনীতিকে প্রতিষ্ঠা করা যায়, কিভাবে সহজ কাজ হিসেবে সরকারি সিদ্ধান্তকে প্রতিষ্ঠিত করা যায়, এবং সেটা করতে গিয়ে যদি সেই কাজটা বেআইনি ঘোষিত হয় তাহলে সেটাই স্বীকার যোগ্য। তার কারণটা হচ্ছে এটা একটা ডেলিবারেট প্লয়। কি হয়েছে যেই কথাটা এখনো আলোচনায় আসেনি, সহজভাবে বলতে গেলে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা এটা কেন অ্যাকসেপ্ট করেননি, সবচাইতে বড় কারণ হচ্ছে, যে কারণগুলি বাসারদা বলেছেন, মিরাতুন্দি বলেছেন, তার থেকেও বড় যেটা কারণটা হচ্ছে যে মুসলমান সম্প্রদায়ের মানুষরা বলছেন যে এইটা করবার মধ্য দিয়ে হিন্দুদের সঙ্গে একটা বিভেদ সৃষ্টি করা হচ্ছে, গ্রামে অশান্তির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আর যদি আজকে ইমামদেরকে দেওয়া হয় খুব ভালো কথা, কিন্তু পুরোহিতদেরকে যদি না দেওয়া হয়, যদি গির্জায় যারা পাদ্রী তাদেরকে যদি না দেওয়া হয়, তাহলে মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে একটা মনোভাব সৃষ্ট হতে পারে, যেটা কিন্তু কাম্য নয়। এটা মুসলমান সম্প্রদায়ের সমস্ত মানুষের বক্তব্য, কিন্তু তা সত্ত্বেও কেন এটা করেছে? এই জন্যই করা হয়েছে, তার কারণটা হচ্ছে এভরি অ্যাকশন উইল হ্যাভ অ্যান অপোজিট রিয়াকশন। আজকে আমরাও বলেছি, আমরাও বিরোধিতা করেছি, আমরা মনে করি যে ইমামদের জন্য, মুয়াজ্জিনদের জন্য অবশ্যই সুযোগ সুবিধার ক্ষেত্রটা প্রসারিত করা হোক। অবশ্যই আমরা মনে করি যে মুসলমান সম্প্রদায়ের জন্য এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষের জন্য সরকার দায়িত্ব নিয়ে কাজ করুক এবং যতটা সীমিত ক্ষমতা আছে তার মধ্য দিয়ে এটাকে প্রসারিত করুক। কিন্তু যেই মুহূর্তে আপনি একটা বিশেষ ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য একটা ব্যবস্থা করছেন, আপনি কিন্তু একটা অপোজিট রিয়াকশন কিন্তু ইনভাইট করছেন। সেটার জন্য কিন্তু আজকে দেখছেন যে বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ এবং তাদের সঙ্গে যেই সমস্ত সংশ্লিষ্ট সংগঠন, তারা কিন্তু মামলা করতে গেছে, এবং এটা যে কেউ বলতে পারতো মামলা শুরু হওয়ার আগে সঙ্গে সঙ্গে যে এটা সংবিধানের 14 নম্বর ধারার বিরোধী, এটা 15 নম্বর ধারাতে যে এক্সেপশনসগুলি থাকে ক্যাটেগরাইজেশনে, যেটা সেকশন 4 অফ আর্টিকেল 15, তার এটার বিরোধী। এবং কোনোরকমভাবে এটা আজকে ভারতবর্ষে অনেক জায়গায় মামলা হচ্ছে, গত 20-25 বছর ধরে হচ্ছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ভীষণ ডিবেট হয়েছে যে ধর্মের উপর ভিত্তি করে ক্যাটেগরাইজেশন করা সম্ভব কি সম্ভব না। তার একটা নুয়ান্সটা এসছে, এটা বাসারদা বলছিলেন, যেটা উনি আমাদের আইনজীবী বা যেটা বললেন, যে অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস হিসাবে কিভাবে চিহ্নিত করা যায়। এগুলি কি মমতা ব্যানার্জি জানেন না? ও সেই 1984 সাল থেকে উনি সাংসদ, একবার মাত্র হেরেছেন। উনি কেন্দ্রে 3 বার মন্ত্রী ছিলেন, উনি খুব ভালো করে জানেন। কতবার অন্ধ্রপ্রদেশে কংগ্রেসের সরকারও করার চেষ্টা করেছে নানা রকম ধর্মের মধ্যে ক্যাটাগরি করে। অল দিস হ্যাজ বিন ডিফিটেড বিকজ দিস ইজ নট অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন। তার সত্ত্বেও যখন করেছেন, তার মানেটা হচ্ছে, যেটা আমাদের আব্দুল মান্নান দাও বললেন, যে এটা একটা গিমিক ছিল, যেই গিমিকের উদ্দেশ্য ছিল যে যেভাবেই হোক একটা আলাদা পাল্টা রিয়াকশন করা, এবং সেটা রিয়াকশনটা এসছে। এবং এর ফলে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তারা তো খুশি ননই, বরঞ্চ আজকে এই যে 152 কোটি টাকা, 152 কোটি টাকা যেটা খরচ হয়ে গেছে, আমি এখন খারাপ লাগছে যে এই 152 কোটি টাকা উদ্ধার করবার জন্য আবার কেউ বা কারা মামলা না করে। অর্থাৎ যারা এটা পেয়েছেন তারা কিন্তু এটা ডিমান্ডও করেননি, তারা ডিমান্ড করেছেন নিশ্চয়ই ওয়াকফ বোর্ডের কাছ থেকে। আজকে সারা এই বাক্যটা নিয়ে বিমল বাবুর কাছে যাব। বিমল বাবু, অর্থাৎ এই সিদ্ধান্তে মুসলমান সম্প্রদায়ের সেরম কোনো উপকার বা উন্নতি হয়নি, সার্বিকভাবে এই সিদ্ধান্তে তারা লাভবান হচ্ছিলেন না, অথচ যেটা হলো সেটা হচ্ছে একটা সাম্প্রদায়িক ভাবনা এবং সাম্প্রদায়িক বিষয় নিয়ে যারা রাজনীতি করেন তাদের পালে হাওয়া লাগলো। মানবেন এ কথা?
না দেখুন, একটা রাজনৈতিক দল বা সেই দল পরিচালিত সরকার যখন সিদ্ধান্ত নেয়, সে দেখে যে পলিটিক্যাল সিস্টেমের উপর তার কি রেসপন্স হবে। সে তো চাইবে পজিটিভ রেসপন্স হোক, সমাজের একটা বড় অংশের কাছে সে গ্রহণযোগ্য হোক, তাহলে পরবর্তী নির্বাচনে জিতবে। এটা তো অন্যায় কিছু না, যে কোনো দল করবেই এটা। ইলেকশনের দুদিন আগে খাদ্য সুরক্ষা বিল পাস করা থেকে শুরু করে বহু কিছুই হচ্ছে আর কি, যাতে ভোটটা আমি যেভাবে পাবো, যেভাবেই ভোট পাই না কেন, ভোটটা আমাকে পেতে হবে। সুতরাং এটা আমাদের সংসদীয় গণতন্ত্রে যে খুব অন্যায় তাও নয়, ঘটে চলেছে। এখন অন্যায়ের বিচার তো বিভিন্ন দল নিজের মতো করে। এখন এটা আমি স্বীকার করি, বাশার সাহেবের যখন বলছিলেন আমি বাইরে ছিলাম, আসতে পারিনি সেই সময়, যে মুসলিম সমাজের উন্নতি নিয়ে কিন্তু সমাজের একটা বিরাট অংশের মধ্যে চিন্তাভাবনা চলছে, এবং উন্নতি কিভাবে হবে এটা ঠিকই সাচার কমিটি রিপোর্ট বলুন বা আরও নানা তথ্য থেকে বোঝা যাচ্ছে যে অন্তত এই রাজ্যে মুসলিমরা সত্যি পিছিয়ে আছেন, এবং দুর্ভাগ্যবশত বাম রাজত্বে পেছনের হারটা অনেক বেশি। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে যদি আপনি চাকরিতে মুসলিমদের হার দেখেন এবং বাম আমলে দেখেন, বাম আমলে গুজরাটের চেয়েও খারাপ অবস্থা, এবং গুজরাটে সংখ্যালঘুরা সরকারি চাকরিতে অন্তত 6%, আর পশ্চিমবঙ্গে বাম আমলে 2%-এর নিচে নেমে এসেছিল। সেটা পরিবর্তন হয়নি, কমিটির রিপোর্ট অন্তত 2 বছরের পরিবর্তন হয়নি। 2 বছরে যেটা হচ্ছে, রিসেন্টলি কতগুলো জিনিসে আমি নিজে ইনভলভড হয়ে দেখেছি যে মুসলিমদের একটা অংশ কিন্তু এখন ওবিসি এ ক্যাটাগরিতে চলে এসেছেন, এবং সরকারি চাকরিতে একটা সুবিধা ওরা পাচ্ছেন। হয়তো আগামী 1-2 বছরের মধ্যে মুসলিমদের একটা বিরাট অংশ আসতে পারবেন। এই প্রক্রিয়াটা বলছি আমি, এই প্রক্রিয়াটা যেভাবে চালু করেছিল বুদ্ধদেব ভট্টাচার্য সরকার, সে নিয়ে অনেক বিতর্ক আছে, আমি পরে বলছি ওটা, সেটা বলে এটা আমি আবার বলতে পারবো না। এখন কথা হচ্ছে যে ইমামদেরও একটা বিষয় আছে। এখন মুসলিম সমাজ আপনারা জানেন যে খুব ধর্মভীরু সমাজ, এবং তাদের উপর ইমামদের একটা বড় প্রভাব আছে। মুসলিমদের মধ্যে আধুনিকীকরণের যে প্রক্রিয়াগুলো, তার মধ্যে আপনি যদি একবারে বাচ্চাদের পোলিও খাওয়ানো থেকে শুরু করেন, অনেক কিছু সুযোগ হিসাবে চিহ্নিত করতে হবে। তো দেখা যায় যে ধরুন বহু ক্ষেত্রে বাধা পাওয়া যায়, আপনি পোলিও খাওয়ানোর চেষ্টা করেও বহু জায়গায় সেটা করা যায় না। এখন ইমামদের সেক্ষেত্রে একটা পজিটিভ ভূমিকা আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ইমামদের এই ভাতা দিয়ে কি তাদের সেই জায়গায় নিয়ে যাওয়া যাবে? আমি মনে করি না। বরং সেক্ষেত্রে যেটা দরকার ছিল, ওয়াকফ বোর্ডগুলোকে আরো বেশি অ্যাক্টিভ করা। বাম আমলে ওয়াকফ বোর্ড নিয়ে কি কাণ্ড কারখানা হয়েছিল আমরা বলে দেওয়ার দরকার নেই, কাগজে আনন্দবাজারে দীর্ঘদিন বেরিয়েছিল ওয়াকফ কেলেঙ্কারি, এখনো বলা হয় ওয়াকফ কেলেঙ্কারি। ওয়াকফের প্রচুর সম্পত্তি আমি যতটুকু তথ্য পেয়েছি সব নষ্ট হচ্ছে, মিরাতুন্দি বললেন। সেগুলোকে যেটা দরকার সেটা হচ্ছে সেগুলোকে পুনরুদ্ধার করা, এবং ওয়াকফ বোর্ডকে যদি অ্যাক্টিভ করা যায় তাহলে ইমামরা কিন্তু অনেক সুবিধা ওখান থেকে পেতে পারেন, সেইটা দরকার। আর মুসলিম সমাজের একটা সার্বিক আধুনিকীকরণের প্রক্রিয়া দরকার, তাহলেই কিন্তু সমাজটার উপকার হবে। শুধুমাত্র ভাতা দিয়ে এই উপকারটা হবে না। তো ন্যাচারালি কোর্ট যেটা দিয়েছেন, কোর্ট সংবিধান দেখেছেন, আর্টিকেল 14-15 অনুযায়ী বিচার করেছেন, তারা বাতিল করেছেন। এবং আরেকটা দাবি উঠেছিল পুরোহিতদের এরকম ভাতা দেওয়া যায় না, তার কারণ ইমামদের ওটা একটা পেশা। পুরোহিতদের শুধু পুরোহিতই পেশা এরকম সংখ্যা কিন্তু খুব কম আছে। যিনি পুরোহিত তিনি হয়তো অন্য একটা ছোটখাটো কাজ করেন, এগুলো করাটা একটু কিন্তু কঠিন কাজ। কিন্তু ইমামদের এই সিদ্ধান্ত, এই ধরনের প্রশ্ন এবং এই ধরনের এই সম্প্রদায় ওই সম্প্রদায়, এই ভেদাভেদিটা বাড়িয়ে দিচ্ছিল না? এই ভেদাভেদি তো ভারতবর্ষে শুরু থেকেই বেড়েছে। আপনি যদি রিজার্ভেশন বলেন তো রিজার্ভেশন ভেদাভেদি বাড়ায়নি, রিজার্ভেশন কম ভেদ বাড়িয়েছে। বিশ্বনাথ প্রতাপ সিং কি সর্বনাশ করে দিয়ে গেছে দেশে ওবিসি ক্যাটাগরি করে, এবং আমরা সকলেই জানি। আমি ওটাকে বলে দিই, ওটা ক্যাটাগরিতে জাস্টিফাইড, আর এইটা রিলিজিয়ন বেসিসে যে করা যাবে না সেটা এস্টাবলিশ। তার কারণ ক্যাটাগরি জাস্টিফাইড কারণ সংবিধান সংশোধন করে করানো হয়েছে। হ্যাঁ, সেটা তো 1951 সালে চম্পাগাম দোরাই সংবিধান সংশোধন করে ধর্মকে নিলে জাস্টিফাইড হয়ে যাবে। আমি এখন করছি না, আমরা এখন বর্তমান সরকার নিয়ে আলোচনা করছি। আমাদের এই পর্বের সময় একেবারে শেষ, আমরা ছোট্ট একটা বিরতি নিতে হবে। বিরতির পর অবশ্যই প্রতিপক্ষে ফেরত আসবো, এবং আমাদের বিষয় থাকবে যে আজকেও আমাদের ক্যামেরার সামনে এবং তথ্যে, সরকারি তথ্যেও কি উঠে এলো টোকাটুকি এবং সেই নিয়ে অশান্তির ধারাবাহিক যে ছবি দেখিয়ে যাচ্ছি, আজকেও বিশ্বাস করুন তাতে কিন্তু বিরতি পড়েনি। আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, তারপর এই আলোচনায় ফিরব।
সরকারের পরিবর্তন আসার পরে সমাজের পরিবর্তন, সরকারি ব্যবস্থায়, প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন এসেছে কিনা সেই নিয়ে এত বিতর্ক। কিন্তু পরিবর্তন যাতে আসেনি তা হচ্ছে নকল করার যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি গত এক সপ্তাহ ধরে, হুবহু সেই ছবি প্রতিদিন ঘটে চলেছে। এখানেই শেষ নয়, এই সমস্ত গোটা ঘটনাবলীর কেন্দ্রে যে প্রতিষ্ঠানগুলো, যেমন ইটাহারের সেই কলেজ, আজকে সেই মেঘনাথ সাহা কলেজে আবার নকল করতে গিয়ে একজন পরীক্ষার্থী ধরা পড়েছে, এবং হরিরামপুরের দেওয়ান আব্দুল গনি কলেজে আজকে একজন নয়, সাতজন পরীক্ষার্থী ধরা পড়েছে। অর্থাৎ নকল করার, টোকার সেই ট্র্যাডিশন সমানে চলছে এত কিছুর পরও। দেখুন, নকল চলছে। ফের ঘটনাস্থল উত্তর দিনাজপুরের ইটাহারের মেঘনাথ সাহা কলেজ ও দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর দেওয়ান আব্দুল গনি কলেজ। সোমবার ফের মেঘনাথ সাহা কলেজে নকল করতে গিয়ে পাকড়াও এক পরীক্ষার্থী। একই ছবি হরিরামপুর দেওয়ান আব্দুল গনি কলেজেও। নকল করতে গিয়ে পাকড়াও 7 পরীক্ষার্থী। 28 তারিখ এই মেঘনাথ সাহা কলেজেই নকল করার অভিযোগে পাকড়াও করা হয় তৃণমূল নেতা গৌতম পালের স্ত্রীকে। তারপর কলেজে ঢুকে বহিরাগতদের তাণ্ডব। আক্রান্ত অধ্যক্ষা, অধ্যাপিকা, শিক্ষাকর্মীরা। থানায় এফআইআর, পাল্টা এফআইআর। এখনো অধরা অভিযুক্তরা। এই ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। নকল ধরতে গিয়ে ছাত্রের হুমকির মুখে পড়তে হয়েছে খোদ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামককে। কিন্তু তার পরও যে নকলের রেশ চলছে তা প্রমাণিত হলো সোমবার। এদিন রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা চলাকালীন নকল করতে গিয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের হাতে ধরা পড়েন প্রথম বর্ষের এক পরীক্ষার্থী। তার খাতা বাতিল করে দেওয়া হয়। এটা আমাদের রুটিন ভিজিটের মধ্যেই পড়ে। হ্যাঁ, আর যেহেতু এই দুটো কলেজে যাচ্ছি তার কারণ হচ্ছে এই দুটো কলেজে একটু নকলের এটা আমরা দেখেছি যে একটু বেশি। অন্যান্য কলেজেও আমরা যাব রেগুলার ওয়াইজ। এদিকে শনিবারের পর এদিন ফের হরিরামপুর দেওয়ান আব্দুল গনি কলেজে নকল করতে গিয়ে ধরা পড়েন 7 পরীক্ষার্থী। অর্থাৎ এত হইচইয়ের পরও যে ছাত্রছাত্রীদের হুঁশ ফেরেনি তা আজকের ঘটনা থেকেই স্পষ্ট। সুদীপ চক্রবর্তী ও মুন্না অগ্রওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। না, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে এমনটা কোনোভাবে বলা যাচ্ছে না। গ্রেফতার তো দূরের কথা, জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি, কিন্তু নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নকল করতে যাওয়া এবং তারপর অশান্তি বাঁধানো ছাত্রদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে। যেমন 74 জনের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে ইটাহার কলেজের ঘটনায়, এবং হরিরামপুরে 19 জনের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। নকল ধরাকে কেন্দ্র করে এরকমই রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর দিনাজপুরের ইটাহারের মেঘনাথ সাহা কলেজ এবং দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের দেওয়ান আব্দুল গনি কলেজ। এই দুটি ঘটনাতেই কড়া পদক্ষেপ করল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। ইটাহার কাণ্ডে নকল করার অভিযোগে ধরা পড়েন উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা পরিষদ সদস্য তথা যুব তৃণমূলের জেলা সভাপতি গৌতম পালের স্ত্রী পম্পা পাল। তাঁর রেজিস্ট্রেশন বাতিল করার সুপারিশ করলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সনাতন দাস। নকল ধরে ফেলায় অধ্যক্ষকে মারধরের ঘটনায় পম্পা সহ 78 জনের রেজিস্ট্রেশন বাতিল করার সুপারিশ করেছেন তিনি। সুপারিশ পাঠানো হচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে। সুপারিশ গৃহীত হলেই বাতিল হতে পারে পম্পা পাল সহ মেঘনাথ সাহা কলেজের ওই 78 জন ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন। ইটাহারের মতোই নকল ধরায় শনিবার হরিরামপুরের কলেজেও অশান্তি শুরু হয়। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সনাতন দাস সহ 4 জন আধিকারিককে মারধর করে ছাত্রছাত্রীরা। প্রাণ বাঁচাতে পরীক্ষা নিয়ামককে লুকোতে হয় শৌচাগারে। এই ঘটনার পরেই জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয় শনিবারের পরীক্ষায় যারা নকল করেছে বা গন্ডগোল করেছে তাদের ছাত্র হিসেবে বহিষ্কার করা হচ্ছে, বাতিল করা হচ্ছে তাদের রেজিস্ট্রেশন। শনিবারে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম পত্রের পরীক্ষা বাতিল করা হচ্ছে, নতুন প্রশ্নপত্রে পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয়ে। এদিকে হরিরামপুরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামককে নিগ্রহের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য মানবাধিকার কমিশন। 2 সপ্তাহের মধ্যে আইজি উত্তরবঙ্গকে তদন্ত করে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে তারা। এবিপি আনন্দ।
সুধীন্দ্রবাবু, এই গোটা ঘটনায় আবার সেই রায়গঞ্জ বা মাঝদিয়ার ছায়া পড়ছে না তো? এই জন্য এই প্রশ্নটা বেশি করে উঠে আসছে যে কোনো সন্দেহ নেই যেটা করেছে এসএফআইয়ের ছাত্ররা সন্দেশখালীতে একেবারে নিন্দাজনক, গ্রেফতারযোগ্য অপরাধ। 24 জন ছাত্রর জেল হেফাজত হয়েছে। এটা নিয়ে আমি আশা করব কেউ চোখের জল ফেলবেন না যে জঘন্য অপরাধ তারা করেছে এই এসএফআইয়ের ছাত্ররা, কিন্তু পাশাপাশি ইটাহারে একজনও গ্রেফতার হলো না। এটা প্রশাসনের একদর্শিতা নয়? হ্যাঁ, আমি আগে বলিনি সুমন তোমাকে, সন্দেশখালীর ঘটনা কিন্তু পরীক্ষা সংক্রান্ত নয়। ওখানে ক্যারাম খেলাকে নিয়ে বিরোধ, তারপরে এই গোটা ঘটনাটা হয়। অত্যন্ত অন্যায় তো বটেই, নিন্দনীয়, সবচেয়ে বড় কথা নিন্দনীয়, ভীষণভাবে নিন্দনীয়। আগে একটা কথা বলে নিয়ে, এই যে গণটোকাটুকির জায়গাটা যেটা আজকে দেখালে তোমরা, এইটা সত্যি এখন এই সামাজিক ব্যাধি এখন রীতিমতো যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই গণটকাটুকির প্রবণতাটা ইদানিং যে পরিমাণ বাড়লো, এবং বাইরের থেকেও অল্প হলেও কিছু মানুষের যে ধরনের সাপোর্ট পাচ্ছে এতে, তাতে খুব বিচ্ছিরি জায়গায় চলে যাচ্ছে গোটা শিক্ষা ব্যবস্থাটা। এটা এখনো সময় আছে, সব অংশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এটার বিরুদ্ধে করা উচিত। এবং আপনাকে মনে করিয়ে দেবো যে শুধু উচ্চশিক্ষায় নয়, মাধ্যমিকেও গোটা মাধ্যমিক পরীক্ষা আমরা দেখিয়েছি কিভাবে দোতলার রেলিং এর ওপর দাঁড়িয়ে টুকলি সাপ্লাই হয়েছে। এক হচ্ছে যারা এই ব্যবস্থাটা পরিচালনা করছেন তাদের একটা সদিচ্ছা দরকার, তাদের জন্য এই নিয়ে কোনো ধারণা না থাকে, কোনো ভুল ধারণা না থাকে, সদিচ্ছা থাকা দরকার যে এটা করতে দেওয়া যায় না, এটা অ্যালাউ করা যায় না। সে শাসক দলের যদি আত্মীয়ও হন, তার এই হতে পারে না, শর্ত হতে পারে না এই জমানায় যে তাকে সমস্ত কিছু ওপেন করে দিতে হবে এই জায়গাটা। তবে ভালো, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেতে না পারলেও মাননীয় কন্ট্রোলার এবং রেজিস্ট্রার তারা গেছেন ঘটনাস্থলে এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। আমি কথাটা বলছি এই কারণে, আজকেই ওই কালীনগর কলেজে বারাসাত বিশ্ববিদ্যালয়ের ইন্সপেক্টর কলেজেস গেছিলেন, তিনি সেখানে গিয়ে যে রোল প্লে করেছেন, আর গৌড়বঙ্গের ক্ষেত্রে কন্ট্রোলারকে যে রোল প্লে করতে দেখলাম, দুটোর ক্ষেত্রে একটা হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স আছে। বারাসত বিশ্ববিদ্যালয়ের ভদ্রলোক যিনি গেলেন, শিবরঞ্জন বাবু, তিনি দীর্ঘদিন গভর্নমেন্ট কলেজে অধ্যাপনা করেছেন, তারপরে রিটায়ার করার পর এখন আইসি দায়িত্বে আছেন। তিনি প্রায় পেশাদার রাজনীতিকের ভাষায় ওখানে কথা বললেন গিয়ে। একজন ইউনিভার্সিটির আধিকারিক এইভাবে বলতে পারেন বলে আমার জানা নেই। এটা তো ঘটনা একদম রায়গঞ্জ মাঝদিয়ার ছায়া এই কালীনগরের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আপনি কি এই কথাটা এই জন্য বলছেন যে বামফ্রন্ট শাসনের উল্লেখ করেছেন তার বক্তব্যে? না 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 না, আমি তা বলিনি। 34 বছরের কথা বলেছেন বলে অধ্যাপক শিবরঞ্জন চট্টোপাধ্যায় আধিকারিক। আমি ওই তর্কের জায়গাটা যাচ্ছি না। বিমলের সঙ্গে এই তর্ক এখানে বসে করতেই পারি। 34 বছরে কি হয়েছে এডুকেশনে, 34 বছর কি হয়নি, এই সময় কি হচ্ছে না হচ্ছে করতেই পারি। কিন্তু বিমল যদি কাল কন্ট্রোলার বা ইন্সপেক্টর কলেজে সয়ে যান, তারপরে যদি তিনি ওই চেয়ারে বসে এই মন্তব্য করেন, তাহলে বিমলেরও আমি নিন্দে করবো যে এই মন্তব্য ওই আধিকারিকের পদে বসে করা যায় না। কিছু তো শোভন অশোভন ব্যাপারে গুরুত্ব কেন দিচ্ছ সেই আধিকারিকের বক্তব্য? না, এটা একটা আজকে বলেছেন বলে। দ্বিতীয় যেটা বলা, সেটা হচ্ছে আমার মনে হয়েছে যে মানে একদম ভীষণভাবে কালীনগর কলেজের এই ঘটনার নিন্দে করেই বলছি যে কোথাও একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। এখনো ইটাহার মেঘনাথ শাহ কলেজের যিনি অভিযুক্ত এবং তার দলবল, তারা কলার তুলে ঘুরে বেড়াচ্ছেন, শাসাচ্ছেন অধ্যাপকদের, এখনো শাসিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না। কেউ জেলা পরিষদের সদস্য, কেউ শাসক দলের গুরুত্বপূর্ণ নেতা, কোনো ব্যবস্থা হলো না। অথচ নিমেষের মধ্যে এখানে 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদি অন্যায় করে থাকে অপরাধীরা, নিশ্চয়ই শাস্তি হবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা মানে একদম একটা জায়গায় চাইবো যে প্রকৃত অপরাধীর যেন শাস্তি হয়, কোনো নিরপরাধ ছাত্র যেন এই সুযোগে শাস্তি না পায়, এটা একটা জায়গা। কিন্তু দ্বিতীয় আরেকটা জায়গা সুমন, আমার মনে হয় আমাদের অধ্যাপকগুলিরও ভাবা উচিত, শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত অংশের মানুষেরই ভাবা উচিত যে রায়গঞ্জের ঘটনার পর মাঝদিয়া দেখে আমার মনে হয়েছিল একটা প্রিপ্ল্যান্ড গেম রায়গঞ্জটাকে ডাইলিউট করার জন্য। রায়গঞ্জের যে গুরুত্বটা, যেভাবে ঘটনাটা শুরু হয়েছিল, যার একটা সংক্রমণ আমরা দেখলাম ভয়ঙ্করভাবে অন্যান্য জায়গায় ষড়যন্ত্র হলো, কিন্তু তার সন্দেশখালীতে এসএফআই যুক্ত হলো কি করে? এইটা তো আপনি অস্বীকার করবেন না যে গোটা ঘটনাটা তৃণমূল করেছে বা তৃণমূল ছাত্র পরিষদ করেছে? আমি শিক্ষক হিসেবে একটা জায়গা আমি একটু পরিষ্কার করে নিতে চাই। ছাত্র যদি অন্যায় করে থাকে, আমি তাকে কোনো রং দিয়ে দেখতে চাই না। সে তৃণমূল ছাত্র পরিষদই হোক, আর এসএফআই হোক, আর যেই হোক, আপনারা আমরা শিক্ষক, এই জায়গাটা আমি বিশ্বাস করি না, আমি রং দিয়েও দেখতে চাই না। বরং এখন একটা বিপজ্জনক প্রবণতা শুরু হয়েছে সুমন, যেভাবেই হোক না কেন আক্রান্ত এবং আক্রমণকারী
এই জায়গাটা শাসক দল বাদ দিয়ে, শাসক দল ঢুকে পড়া মানে তার একটা বিপজ্জনক প্রবণতা আছে, সেটা উল্লেখ করতেই হয়। কিন্তু যদি এইভাবে ইটাহারের অধ্যক্ষা তিনি সিপিআই নেতা স্ত্রী, এইভাবে যদি তার পরিচয় দেওয়া হয়, তাহলে কোথাও না কোথাও গোটা বিপদটাকে ডাইলুট করার একটা প্রবণতা থেকে যায় এখান থেকে। আমি সেই কারণে ছাত্রকে ওইভাবে আমরা শিক্ষকরা কখনো দেখিও না, কলেজের মধ্যেও দেখি না। গুচ্ছতক ছাত্র অন্যায় করেছে, তাকে শাস্তি পেতেই হবে। তাহলে ষড়যন্ত্র কোথায় ঢুকলো? ষড়যন্ত্র অন্য জায়গায়। আমি বলছি একই ঘটনা, একই ধরনের ঘটনা, অথচ দু ধরনের ট্রিটমেন্ট। একটা জায়গায় 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়ে গেল, শুধু গ্রেপ্তার না সুমন, একটা জায়গা আসা উচিত আমার মনে হয় এই আলোচনায়। 11 জন ছাত্রের নামে একদল ছাত্র করেছেন, অভিযোগ করেছেন থানায়, আর 24 জনের নামে প্রিন্সিপাল অভিযোগ করেছেন। এই যে 24 জন ছাত্রের নামে অভিযোগ হয়েছে, এই 24 জন ছাত্রের বিরুদ্ধে যে পুলিশ অফিসার ধারাগুলো সাজিয়েছেন, আমার তো মনে হয় তিনি বঙ্গভূষণ বা বঙ্গবিভূষণ পেতেই চলেছেন নেক্সট ইয়ারে। তার কারণ 307 নম্বর ধারা দেওয়া হয়েছে, আমি আজকে দেখছিলাম, অ্যাটেম্প্ট টু মার্ডার। যে 11 জন ছাত্রের নামে আরেক দল ছাত্র অভিযোগ দিয়েছে, সেখানে 325 দেওয়া হয়েছে, গুরুতর আঘাত করা। কিন্তু এই 24 জন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে গুরুতর আঘাত করা, বিপজ্জনক অস্ত্রশস্ত্র সমেত, মানে 326 ইন্ডিয়ান পেনাল কোডের। আমি ধারাগুলো ভাগ করে দেখছিলাম, ইন্টেনশনালি এমনভাবেই করা হয়েছে যে শাসক দলকে তুষ্ট রাখার জন্য। রিপোর্টে প্রকাশ যে রড মোটরসাইকেলের চেন ছিল। কি করা যাবে? যে ছেলেগুলো বেরিয়ে এসেছিল কালকে থানা থেকে, মানে কি বলে আদালত থেকে, দুর্ভাগ্যজনকভাবে তোমার সাংবাদিকরা দেখেছে তাদের বইয়ের ব্যাগ, জলের বোতল, এছাড়া ব্যাগের মধ্যে আর কিছু ছিল না। পুলিশ যদি এইভাবে ধরতো তাহলে নিশ্চয়ই হাতে নাতে ধরতো। কিন্তু আমি তাও বলছি, গোটা ঘটনাটার আমি গুরুত্ব এতটুকু খাটো করতে চাই না। কিন্তু এই যে রং লাগানো, আমরা আলোচনা আসবো, কিন্তু আপনাদের দেখাবো যে রায়গঞ্জ মাঝদিয়ার তুলনাটা এই ইটাহার এবং সন্দেশখালীতে কিভাবে এলো। পাশাপাশি যদি ছবিগুলো রাখা যায়, প্রশাসনিক নিরপেক্ষতা ছবিটা কি চোখে পড়ছে? বোধহয় না। রায়গঞ্জে বেল, মাঝদিয়ায় জেল। বেশ কয়েক মাস হলো রাজ্য রাজনীতিতে বিরোধীদের কাছে এটা কার্যত স্লোগানে পরিণত হয়েছে। রায়গঞ্জ মাঝদিয়া পরবর্তী পর্বে নানা ক্ষেত্রে শাসক দল ও বিরোধীদের ক্ষেত্রে পুলিশের ভিন্ন আচরণের অভিযোগ তুলে এই উদাহরণ টেনে এনেছে বিরোধী দলগুলি। এবার ফের একবার সামনে আসছে সেই রায়গঞ্জ মাঝদিয়ারই উদাহরণ। ইটাহার কলেজ, হরিরামপুরের দেওয়ান আব্দুল গনি কলেজ এবং সন্দেশখালীর কালীনগর কলেজে প্রায় একই ঘটনা ঘটলেও পদক্ষেপের ক্ষেত্রে কিন্তু পুলিশের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ উঠেছে। সেই আমরা ওরার অভিযোগ। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ইটাহার মেঘনাথ সাহা কলেজেও অধ্যক্ষা সহ 3 শিক্ষিকা মারধরের অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর কলেজে নকল ধরার সময় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামককে হেনস্থা এবং তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। সন্দেশখালীতে অভিযুক্ত এসএফআই, ইটাহারে অভিযুক্ত তৃণমূলের একাংশ, হরিরামপুরে অভিযুক্ত ছাত্রদের একাংশ। সন্দেশখালীর ঘটনায় 24 জন এসএফআই সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের জেল হেফাজত হয়েছে। কিন্তু ইটাহারে অধ্যক্ষা নিগ্রহের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। হরিরামপুরে পরীক্ষা নিয়ামকের অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারের বক্তব্য, যেহেতু পরীক্ষা নিয়ামক নির্দিষ্ট করে কোনো ছাত্রকে চিহ্নিত করতে পারেননি, তাই অভিযুক্তদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। তা সম্পূর্ণ হলেই গ্রেপ্তার করা হবে। কিন্তু প্রশ্ন হলো, সন্দেশখালীতে পুলিশ এত সক্রিয়তা দেখালেও ইটাহারে অধ্যক্ষা অধ্যাপিকা নিগ্রহের ঘটনায় এতদিন কেটে যাওয়ার পরও কেন কাউকে গ্রেপ্তার করা হলো না? তাহলে কি ইটাহারের ক্ষেত্রে তৃণমূল নেতার নাম জড়িয়ে যাওয়াতেই পুলিশ সক্রিয় হচ্ছে না? দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর কলেজের ক্ষেত্রেই বা কেন পুলিশ এখনো কাউকে চিহ্নিত করে উঠতে পারল না? তাহলে কি ফের রং দেখে ব্যবস্থা নিচ্ছে পুলিশ? যেভাবে রায়গঞ্জে অধ্যক্ষ হেনস্থায় অভিযুক্ত তৃণমূল নেতা তিলক চৌধুরীদের আত্মসমর্পণের সুযোগ করে দেওয়া হয়েছিল, আর মাঝদিয়ায় অভিযুক্ত এসএফআই কর্মীদের জেলে পড়া হয়েছিল, এক্ষেত্রেও কি সেই বিচারিতাই পুনরাবৃত্তি হচ্ছে? প্রশ্ন তুলছে বিরোধীরা। এরই সঙ্গে তাদের অভিযোগ, পতাকার রং দেখে পুলিশের ব্যবস্থা নেওয়ার ঘটনা নতুন কিছু নয়। সাম্প্রতিক অতীতেও বারবার ধরা পড়েছে এই ছবি। ধনেখালি থেকে অনুব্রত কাণ্ড, হস্তক্ষেপ করতে হয়েছে খোদ আদালতকে। এমনকি সম্প্রতি একটি মামলার শুনানির সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত একাধিক মামলা আদালতের গোচরে এসেছে। দেখা যাচ্ছে পুলিশ এখন বিচারিতা করছে, দলীয় পতাকার রং দেখে পদক্ষেপ করছে। শাসক দলের পতাকার তলায় থাকলে একরকম, না থাকলে আর এক রকম। ধনেখালিতে কাজী নাসিরউদ্দিন নামে এক যুবককে পুলিশ লকআপে পিটিয়ে মারার অভিযোগে নাম জড়ায় স্থানীয় তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের।
কিন্তু তদন্তে নিরপেক্ষতা তো দূরের কথা, উল্টে তৃণমূল বিধায়কের সঙ্গেই পুলিশেরই দহরম মহরমের অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত সিআইডিকে ভৎসনা করে তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দেয় আদালত। সম্প্রতি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। এবিপি আনন্দ। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম আর একটা কথা বলবো এই পর্যায়ে, সেটা হচ্ছে যে আমার মানে আরেকটা জিনিস খুব খারাপ লাগলো এই গোটা ঘটনাটাতে। কালীনগরে আজকে দেখলাম মাননীয় মন্ত্রী, খাদ্যমন্ত্রী ওখানে পৌঁছে গেছে। তো কদিন আগে এটারে রিটায়ার করবেন সামনের বছর অধ্যক্ষা, তিনি এভাবে আক্রমণের শিকার হলেন। একজন মন্ত্রী এখনো পৌঁছলেন না, ওর সঙ্গে কথাটুকুও বললেন না যে কেমন আছেন আপনি দিদি। ফাইন, উদয়নবাবু। না, এখানে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে আপনারা যেভাবে দেখাচ্ছেন যে আজকেও এতজন টুকতে গিয়ে ধরা পড়েছে, এর আগের দিন এতজন ছিল, এরম ভাবে যদি দেখাতে থাকেন তাহলে শুধু টোকা নিয়ে আপনাদের সহস্র বছর ধরে প্রতিপক্ষ করতে হবে। মানে একটা জিনিস তো এই দুটো প্রতিষ্ঠান নিয়ে এত ঘটনা, এত লেখালেখি, এত আপনাদের বক্তব্য, এত প্রশাসনিক এমনকি গ্রেফতার, রেজিস্ট্রেশন বাতিল, তারপরও মানে এই প্রবণতা থামানো যাচ্ছে না অন্তত সেই প্রতিষ্ঠানগুলোতে। এটা তো অস্বাভাবিক মানবেন না? এটা অস্বাভাবিক তো বটেই, কিন্তু তার সত্ত্বেও একটা কথা আমি বলবো, এই বিষয়টাকে দুটো দৃষ্টিভঙ্গি থেকে দেখা দরকার। একটা হচ্ছে এটাকে সম্পূর্ণভাবে যেভাবে দেখা হচ্ছে আমাদের মেন স্ট্রিম আলোচনার মধ্যে যেটা আসছে, সেটা হচ্ছে এটা একটা আইন শৃঙ্খলার প্রবলেম, যেটা শ্রুতিবারনাথ বাবুর বক্তব্যের মধ্য দিয়েও আমরা খানিকটা পাচ্ছিলাম যে ওই রায়গঞ্জে বেল, মাঝদিয়ায় জেলের অনুষঙ্গ, বা এইখানে এদের অ্যারেস্ট করা হয়েছে, না এদের অ্যারেস্ট, আমি আমাকে বলতে দিন, এদের অ্যারেস্ট করা হয়েছে, ওদেরকে রেজিস্ট্রেশন বাতিল হয়েছে, কিন্তু এদেরও যে রেজিস্ট্রেশন বাতিল না করে অ্যারেস্ট করা হয়েছে অন্য আর একটা কারণে, সেটাও ওই বক্তব্যের মধ্যে দিয়ে আসছিল না। এবং আমরা শ্রুতিনাথ বাবুর বক্তব্যের আগে আমরা মহামান্য রাজ্যপাল, তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্যও বটে, তিনি বলেছেন ছাত্রদের ধরে সরাসরি পেটানো উচিত। তো এইটার মধ্যে এক ধরনের মানে আইন শৃঙ্খলাগত, মানে মেন স্ট্রিম আলোচনার মধ্যে এটা একটা আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে দেখা হচ্ছে, এবং মিডিয়াতেও এই চর্চাটাই বারবার হচ্ছে। এটা অবশ্যই এটা আইন শৃঙ্খলার সমস্যা তখনই হয় যখন একটি রাজনৈতিক দলের, বিশেষত শাসক দলের জেলা পরিষদের সদস্য, তিনি সরাসরি কলেজে ঢুকে গিয়ে কলেজে ভাঙচুর করছেন। না, উদয়নবাবু আমি যোগ করি আপনার সঙ্গে, সেটা হচ্ছে যখন পরীক্ষা নিয়ামক এবং অধ্যক্ষকে বাথরুমে বন্ধ থাকতে হয় প্রাণ ভয়, সেখানে আইন শৃঙ্খলার সমস্যা। আপনি গাড়ির ফুটেজটা দেখেছেন? আমি শিউরে উঠেছিলাম যে একটা গাড়ি ভেঙে ছাত্ররা উল্লাস ধ্বনি করছে, মানে আপনার ছবিটা দেখে মনে হবে জঙ্গলের রাজত্ব চলছে। এটা আইন শৃঙ্খলার সমস্যা না? আমি আসছি, আপনারা রেজিস্ট্রারের গাড়িকে যতটা মহিমা প্রদান করছেন, আমি ততটা, মানে আমি শিক্ষক হিসেবে মহিমান্বিত করতে পারছি না। আমার বক্তব্যটা হচ্ছে গোড়ায় অনেক গলদ আছে, এই শিক্ষা ব্যবস্থার মধ্যেও অনেক গলদ আছে, তারই একটা রিফ্লেকশন কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আসছে। আপনি একটা দেখুন, যে বিশ্ববিদ্যালয়টিতে এত কাণ্ড হচ্ছে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে গত 3 মাস ধরে, এপ্রিল মাস থেকে রাদার, উপাচার্য যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? আমার বক্তব্য, এত ঘটনা ঘটছে, আমি জানি না তিনি এখন গেছেন কিনা, হয়তো তিনি এখনো কলকাতা শহরে বসে আছেন, তিনি অসুস্থ, তিনি একবার পদত্যাগ করেছেন, পদত্যাগ করার পর সরকার তাকে শোকজও করেছে, আবার রাজ্যপাল তার পদত্যাগপত্র ফেরতও দিয়েছেন, তিনি আবার এখনো উপাচার্য আছেন, কিন্তু তিনি সেখানে যাচ্ছেন না। এরকম এইটাকে কি আপনি কি অ্যাঙ্গেল থেকে দেখবেন, কোন দৃষ্টিভঙ্গি থেকে? এইটা কি রেজিস্টারে গাড়ি ভেঙে তুরি আনন্দকে জাস্টিফাই করে? আমি সেটা বলছি না, আমি বলছি দৃষ্টিভঙ্গি হচ্ছে একটা হচ্ছে আইন শৃঙ্খলার দৃষ্টিভঙ্গি। সেখান থেকে অবশ্যই আমি মনে করি সবাইকে সমান চোখে দেখা উচিত। সেই রায়গঞ্জ, মাঝদিয়া, কালীনগর, হরিরামপুর, ইটাহার, সমস্ত যারা গন্ডগোল পাকাচ্ছে তাদেরকে আইনের দৃষ্টিতে সমভাবে দেখা উচিত। আমি শ্রুতিনাথ বাবুর সাথে একেবারে 100% একমত। কিন্তু এর বাইরে কি আমরা শিক্ষক হিসেবে, আমরা তো পুলিশ নই, রাজ্যপাল পুলিশে চাকরি করতেন, তিনি পেটানো বা আইন শৃঙ্খলা এই জায়গাটাতে গুরুত্ব দিতে পারেন, কিন্তু তাই দিয়ে তো এই সমস্যার সমাধান হবে না। আমরা তো শিক্ষক, আমরা শিক্ষক হিসেবে কি একটু অন্যভাবে বিষয়টাকে দেখতে পারি না? আমরা কি বুঝতে চেষ্টা করতে পারি না যে এর অসুখটা অনেক গভীরে? এই পরীক্ষা ব্যবস্থা, এই পঠন পাঠন ব্যবস্থা এবং এই সিলেবাসের বোঝা
এই সব কিছুর মধ্যেই কিন্তু এই জিনিসটা রয়েছে। আপনি যদি নোট সর্বস্ব শিক্ষা, আপনি যদি প্রাইভেট টিউশন নির্ভর শিক্ষা, এই জিনিসগুলোকে যদি আপনি দূর করতে না পারেন, তাহলে আপনি সবসময় ছাত্রদের ওপর দোষারোপ করে তারা টুকছে বলে তাদের সবসময় একটা অপরাধের কাঠগড়ায় তাদের তুলে দিয়ে এই সমস্যার সমাধান করতে পারবেন না। অবশ্যই সেই ছাত্ররা যদি দুর্বৃত্তের মতো আচরণ করে তখন আপনাকে আইন শৃঙ্খলার ব্যবস্থা করতে হবে, তখন আপনাকে আইনের দ্বারস্থ হতেই হবে, কিছু করার নেই। কিন্তু ছাত্রকে আমি পেটাতে পারি না। সারা বিশ্বে কর্পোরিয়াল পানিশমেন্ট উঠে যাচ্ছে, আমি একটি ছাত্রকে সরাসরি মারতে পারি না। আমাকে কি করতে হবে? আমাকে অন্য আমি আপনাকে বলছি, হরিরামপুর বা ইটাহার কলেজ এগুলো হোম সেন্টার, অর্থাৎ হোম সেন্টার মানে কি, এই ছাত্ররা সরাসরি কিন্তু ওই কলেজেরই ছাত্র, এই স্টুডেন্টরা ওই কলেজেরই স্টুডেন্ট। কাজে এখানে আমার মনে হয় আমরা সবসময় এটা বলি, কলেজের একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আপনি যদি সন্দেশখালীর ঘটনাটাও দেখেন, আমাদের কলেজেও নানা সময় নানা রকম সমস্যা তৈরি হয়, কিন্তু আমরা সবসময় যেটা চেষ্টা করি, আমি শিক্ষক হিসেবে আমার প্রায় 2 দশকের অভিজ্ঞতা হয়ে গেল, আমরা যেটা সবসময় চেষ্টা করি, শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্র, সে ছাত্র যে দলই করুক, সেই শিক্ষকদের মধ্যেও নানা রকম দলাদলি আছে, তারা বহু দল করেন। এখানে দুজন শিক্ষক, উদাহরণবাবু আমার বিরতির আগে সময় প্রায় শেষ, আমি ছোট্ট দুটো প্রশ্ন আপনাকে করি। এক, যে নকল করছে পরীক্ষার্থী এটা দেখলে সেই ঘরে যিনি গার্ড দিচ্ছেন তার কি করা উচিত? আর 2 হচ্ছে যে পরীক্ষা ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থায় অনেক গাফিলতি আছে, অনেক গলতি আছে, সেই আমি ধরে নিলাম শিক্ষা ব্যবস্থা ব্যর্থ, তাতেও কি টোকাকে জাস্টিফাই করা যায়? কখনোই না। আমি তো জাস্টিফাই করছি কি আপনার মনে হচ্ছে? আমি তো জাস্টিফাই করছি এই আইন শৃঙ্খলা। আমার বক্তব্যটা হচ্ছে, ক্লাসে যদি কেউ ওকে টুকতে দেখেন অবশ্যই তাকে বাধা দেবেন, তার কাছ থেকে তার কাগজটাকে ছিনিয়ে নেবেন। কিন্তু তা সত্ত্বেও শিক্ষকের একটা জায়গা থাকে যে শিক্ষক সেইটাকে এমন অসামান্য একটা আকার দেবেন না। কিন্তু ধরুন এই যে ঘটনাগুলো, তার প্রত্যেকটাই তো শিক্ষকরা সেটুকুই শুধু করতে গেছিলেন না, অবশ্যই করতে গেছিলেন, কিন্তু আঘাত করতে গেছিলেন। কিন্তু আমার যেটা মনে হয় যে আমরাও তো টোকা ধরি, আমরা সবসময় টোকা ধরি, আমরাও ইনভিজিলেট করি ঘরে। আমাদের ছাত্রছাত্রী যারা আছে তারা সবাই খুব বিনয়ের অবতার তা নয়, তারা অনেকেই তর্কাতর্কি করে, কিন্তু তাদের সাথে আমাদের জিনিসটা, আমাদের ইন্টারাকশনটা এমন জায়গায় থাকে যে সেটা কলেজের মধ্যেই আবদ্ধ থাকে। আমাদের এমন ঘটনাও ঘটেছে, একটি ছাত্রকে টোকা ধরার পর সে লাফ দিয়ে, পাঁচিল থেকে লাফ দিয়ে সুইসাইড করতে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, সে লাফ দিয়েও দিয়েছিল। আমরা প্রায় 4-5 জন শিক্ষক সেই ছাত্রকে সেই পাঁচিল থেকে টেনে তুলেছিলাম, কিন্তু সেটা খবর হয়নি। আমরা সেটাকে চেষ্টা করি আমাদের প্রতিষ্ঠানের মধ্যে। আই বেগ টু ডিফার। উদাহরণবাবুর কাছে আমার প্রশ্ন থাকবে যে কলেজের মধ্যে ঘটনাটা আবদ্ধ করে সংবাদ মাধ্যমের নজরে না পড়লেই কি ঘটনার গুরুত্ব কমে যায়, নাকি তার সংখ্যা কমে যায়, নাকি এই ধরনের ঘটনা বাইরে এসে পরিস্থিতি আরো খারাপ করে, সুতরাং এই ধরনের ঘটনা ঘটলে তার কারণ যদি সামাজিক ব্যাধি হয় সেটাকে চেপে যাওয়া বা গোপন করাই বাঞ্ছনীয়? আপনারা কি বলেন? একের পর এক অধ্যক্ষ নিগ্রহের পর অধ্যক্ষদের কাছে পৌঁছে গেছিল এবিপি আনন্দ। আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই সাম্প্রতিক ঘটনা তাদের কিভাবে উদ্বিগ্ন করছে, কতটা উদ্বিগ্ন করছে, কাজের ক্ষেত্রে কতটা অসুবিধে সৃষ্টি করছে। কি বললেন তারা, দেখুন। যারা প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব নিয়েছি, কলেজের জন্য কিছু করব বলে এসেছি, এখন করার ক্ষেত্রে যদি বাধা আসে, অবশ্যই এটা আমাদের ক্ষেত্রে ইনসিকিউরিটির বটেই। এগুলো আশা করি কাম্য নয়, এটা হওয়া উচিত না। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষিকা এদের ওপর একটা নানা রকমের আক্রমণ হচ্ছে, এটা দেখছি বিভিন্ন জায়গায়, আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা এগুলো দেখছি। এটা খুবই খারাপ লাগছে আমার, খুবই নিজে একটা এই জায়গায় বসে থেকেও আমার মনে হচ্ছে যে কখন কি গোলমালের সম্মুখীন হতে হয়। এরকম ধরনের ঘটনা ঘটলে আমরা যে স্বতঃস্ফূর্তভাবে নিশ্চিন্ত মনে কোনো সিদ্ধান্ত নেব, সেই সিদ্ধান্ত তো আমাদের নিতে আমাদের অসুবিধা হবে, নিজেদের মধ্যে সবসময় একটা ভয় কাজ করবে, আতঙ্ক কাজ করবে। ঘটনাগুলো কিছুটা তো আতঙ্কিত আমরা হচ্ছি এই কারণে, কারণ আমি বলবো আমাদের ছাত্ররা সরাসরি এর মধ্যে জড়িত আমি বলবো না, কারণ কোনোভাবে তাদের পরিচালিত করা হচ্ছে।
ঘটনা দেখে পীড়িত মাননীয় রাজ্যপাল একটি মন্তব্য করেন, সেই মন্তব্য ঘিরেও শুরু হয়েছে বিতর্ক। খানিকক্ষণ আগে যার প্রতিফলন পড়লো আমাদের এই স্টুডিওর আলোচনায়, দেখুন। শিক্ষাঙ্গনে নৈরাজ্য ঠেকাতে রাজ্যপালের কড়া দাওয়াই ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সন্দেশখালী থেকে হরিরামপুর, বারংবার নৈরাজ্যের থাবা শিক্ষাঙ্গনে। কলেজের মধ্যেই ছাত্রদের হাতে আক্রান্ত অধ্যক্ষ। এই পরিস্থিতিতে 31শে আগস্ট কড়া দাওয়াই দেন রাজ্যপাল MK নারায়ণন। বলেন, অধ্যক্ষদের গায়ে হাত তোলার অধিকার কারণেই যেসব পড়ুয়া এই কাজ করেছে তাদের পেটানো উচিত। My take is that the students should be beaten up. That's all. That's my take on that. Nobody has a right to beat a principal. যদিও রাজ্যপালের এই দাওয়াইয়ের সঙ্গে একমত নয় রাজ্য সরকার। আমাদের সংযত করতে হবে, সেটা তো আইনের ব্যবস্থা হতে পারে সরকার থেকে হলে। এখন যদি আমাদের সরকারের বাইরে কেউ কিছু বলতে পারে সে যে এসব কথা, কিন্তু আমরা সরকার থেকে বলতে পারবো না যে বেআইনি একটা আইন বেআইনি কাজকে বন্ধ করতে সরকার থেকে আবার একটা বেআইনি কাজ করার। শিক্ষা মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কোন উপায় শিক্ষাঙ্গনে অশান্তি বন্ধ হবে? মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তো বার্তা দিয়েছেন, কিন্তু তাতে ছবিটা পাল্টায়নি। তাই রাজ্যপালের পথ পছন্দ না হলে কোন উপায় রাজ্য সরকার অধ্যক্ষ নিগ্রহ বন্ধ করার কথা ভাবছে তা জানতেই কৌতূহলী শিক্ষা মহল। এবিপি আনন্দ। মীরাতুন্দি, পরের পর কলেজে ঘটনার একের পর এক যে ঘটনা উঠে আসছিল, অধ্যক্ষ নিগ্রহ, রেজিস্ট্রারের গাড়ির ভাঙচুর, সেখানে পীড়িত রাজ্যপাল যদি এই মন্তব্য করে থাকেন তাকে কি খুব দোষ দেওয়া যায়? তার সঙ্গে অন্তত আমাদের অফিসে যারা ফোন করছিলেন বা ইমেল পাঠাচ্ছিলেন বা ফেসবুক বা টুইটারে আমরা দেখতে পাচ্ছি অনেকেই সহমত যে যদি আইন শৃঙ্খলার সমস্যা হয় সেটাকে কড়া হাতে দমন করাটাই উচিত। রাজ্যপাল যে মন্তব্য করেছেন তার গুণাগুণ বিচার করা আমাদের উচিত নয়, যেহেতু তিনি বিশেষ পদমর্যাদার মানুষ। তবে একথা খুবই পরিষ্কার স্পষ্ট তার মন্তব্য থেকে যে তারও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তিনি ঠিক ওইরকম একটা ধৈর্য হারানোর মুহূর্তে এমন মন্তব্য করেছেন যে মন্তব্য সমীচীন কিনা সে বিষয়ে মন্তব্য করা নিষ্প্রয়োজন। আমি অন্য কথায় আসি তাহলে। আমার যেটা মনে হচ্ছে এখনকার যে ঘটনা ঘটছে, এবং ঠিকই সুমন তুমি বারবার বলছিলে যে আমরা এত সমালোচনা করছি, এত বলছি, এত হায় হায় করছি, কিন্তু যেন কিছুতেই সমাধান তো হচ্ছেই না, বরং মনে হচ্ছে উত্তর সমস্যা বাড়ছে এবং খুব খারাপ স্থূল দিকে যাচ্ছে, বিশেষ করে হিংসাত্মক ঘটনা। অতএব আমি যেভাবে একজন শিক্ষাপ্রেমী, আমি এই সুযোগে বলি তোমরা আমাকে শিক্ষাবিদ বলো বলে সকলেই শিক্ষাবিদ বলতে শুরু করেছে, আমি খুব তাতে খুব লজ্জাবোধ করি, কারণ সত্যিকার শিক্ষাবিদ হওয়ার যোগ্যতা আমার নেই। তাহলে আমার একটাই পরিচয়, আমি শিক্ষাপ্রেমী, শিক্ষা দরদী এবং শিক্ষা জগতের ভালো চাই, আমাদের দেশের ভালো চাই। সেই দৃষ্টিভঙ্গিতে উদয়নের কথাগুলো খুব মাথায় রেখে আমি 2-3টে কথা বলবো। একটা যেটা আমার মনে হয় সুমন, আজকে যে বিষয়টার দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত এবং লক্ষ্য যাচ্ছে সেটা হচ্ছে ছাত্র এবং শিক্ষকদের সম্পর্ক। শিক্ষাঙ্গনে ছাত্র শিক্ষকের সম্পর্কটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে সুস্থ, সুন্দর, স্বাভাবিক করবার জন্যে ভিত্তি। এটাই এই ভিত্তি দিয়ে গড়ে তোলা যায়। সেখানে প্রয়োজনই বা হবে কেন? আসছি সে কথায় পরে, একটু পরেই আসছি, একটু 2-3 মিনিট তো সময় অন্তত পাবো। তো আমার যেটা ব্যাখ্যাটা যেটা মনে হচ্ছে যে কেন এমন ঘটছে, সেক্ষেত্রে আমরা একটু আমাদের চিন্তা ভাবনা রাখতে পারি আর একটু সমাধান সূত্র। তো আমার মনে হচ্ছে ছাত্র শিক্ষকের সম্পর্কটা একেবারে তলানিতে ঠেকে গেছে আজকে, যেটা উদয়ন বলার চেষ্টা করছিল, এবং শিক্ষাক্ষেত্রটাও সত্যি সত্যি নানানভাবে কলুষিত হয়েছে। তাতে ছাত্রের ভূমিকা, শিক্ষকের ভূমিকা, কর্তৃপক্ষের ভূমিকা এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা কোনোটার থেকে কম নয়। সুতরাং আমরা কাউকে বাঁচাতে পারবো না, সকলের ভূমিকা রয়েছে। আর এই সম্পর্কটা ক্ষেত্রে আমি একটাই কেবল কথা বলবো, আজকে ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের গুরু দু তরফের, দু ধরনের গুরু। একটা হচ্ছে তাদের দলীয় রাজনৈতিক দলীয় গুরু, আর অন্যদিকে শিক্ষাগুরু, শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট আছেন যে শিক্ষাগুরুরা। সমস্যাটা যে দুজনের ভূমিকা কেমন হওয়া দরকার ছিল। রাজনীতি জগতের যে গুরুরা
তাদের উচিত ছিল, তাদের এই সমস্ত সমর্থক যারা ছাত্র রাজনীতি করবে তাদের উচিত তারা যেন তাদেরকে এমনভাবে তৈরি করবেন, যেরকম ওই কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী তাদের উপদেশ দিচ্ছিলেন অভিভাবক হিসাবে নিজের দলের লোকদের, শুধু নিজের দলের নয় সব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, এবং সব এক একটা দল যদি তাদের সমর্থকদের এভাবে বুঝিয়ে দেন যে তাদের লক্ষ্য হবে শিক্ষা প্রতিষ্ঠানে যাতে তাদের স্বার্থ বিঘ্নিত না হয়, স্বার্থ মানে সংকীর্ণ নয়, শিক্ষা সংশ্লিষ্ট স্বার্থ ছাত্রদের সব ছাত্রদের বিঘ্নিত না হয়, ক্ষুণ্ণ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি থাকা, সক্রিয় অংশগ্রহণ করা সেসব ব্যাপারে, আর শিক্ষা প্রতিষ্ঠান যাতে সুন্দরভাবে চলে সে ব্যাপারেও তাদের ভূমিকা থাকা উচিত। এটাই দলগুরুদের শেখানো উচিত। তার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি দলীয় স্বার্থসিদ্ধির জন্য তারা কর্মী বা দলসমর্থক তৈরি করছেন, এবং ওই যে নির্বাচন সামনে আসছে তার জন্যই তো এইসব ব্যাপার। তো তাদেরকে সেই নির্বাচনে লড়াই করার সৈনিক হিসাবে তৈরি করা হয়। এই দলগুরুদের এই ভূমিকা অত্যন্ত সক্রিয় এবং খুব মানে তারা খুব সজাগভাবে এটা করেন। অন্যদিকে যেটা উদয়ন বলার চেষ্টা করছিলেন বলে আমার মনে হয়েছে, শিক্ষাগুরুদের ভূমিকাটা কীরকম, একেবারে নিষ্ক্রিয়। এই মুহূর্তে আমি ব্যতিক্রমীদের কথা বলছি না, নিষ্ক্রিয় ভূমিকা। কেন নিষ্ক্রিয় ভূমিকা? তাদের প্রধান কাজ হচ্ছে ছাত্রদের চরিত্র গঠন করে দেওয়া, ছাত্রদের মানুষ করে তোলা, এবং সেক্ষেত্রে শুধু বললে হবে না, নিজেরাও নিজেদের চরিত্র ঠিক থাকা চাই, নিঃস্বার্থ হওয়া চাই, নিজেরাও সমস্ত কাজে সমস্ত কথা আর কাজের মধ্যে সামঞ্জস্য রক্ষা করবেন। এইভাবে সামনে যদি তারা তুলে ধরেন তাহলে এই তরুণ প্রজন্ম তারা কথায় ভুলে না, তারা দেখে একদিকে দেখতে পারে স্বার্থ, অন্যদিকে দেখতে পারে মহান লক্ষ্য, এবং সামনে যদি আয়না দেখতে পায়, মডেল দেখতে পায়, মানুষ মডেল, তাহলে তারা সেটাকে অনুসরণ করে। তো এই দুপক্ষের গুরু মাঝখানে পড়েছে এই ছাত্ররা, কাদের কথা এরা নেবে? একদল খুব সক্রিয়ভাবে খারাপ দিকে প্রণোদিত করছে, আর এক দল ব্যর্থ হচ্ছেন, তারা তাদের চরিত্র গঠনের ভূমিকা পালন করতে পারছেন না। এটা আমার মনে হয়েছে এই কারণে এইসব ঘটনা ঘটছে। আমি নকলের দিকে আর যাচ্ছি না। আমি শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সমাধান কি। আমার মনে হচ্ছে আমরা কেবল গেল করছি, নানান দিকে এই সমস্ত ধ্বংসাত্মক কাণ্ড কারখানা দেখে, হিংসার রাজনীতি, হিংসাত্মক তরুণ প্রজন্মের হিংসাত্মক কাণ্ড কারখানা দেখে আমরা খুব গেল করছি, আর প্রত্যেকেই নিজের দায়টা অন্যের কাঁধে চাপিয়ে দিচ্ছে। অর্থাৎ কাঁধান্তর বলে যদি কোনো কথা হয় তাহলে আমরা কাঁধান্তর ব্যাপারটা করছি। আমার মনে হয় উদয়ন, আমরা শিক্ষক হই আর যেই হই, রাজনীতিবিদই হই বা রাজনীতিবিদ এবং শিক্ষক একই সাথে হই, যেটা শ্রুতিনাথ বাবু এবং আমাদের মিশ্র মহাশয় আছেন, তো তাদের প্রত্যেকেরই উচিত মনে হয় নিজের ভূমিকাটা ঠিক যদি আমরা পালন করি তাহলে আর এই দায়বদ্ধতা থেকে দূরে সরে যাওয়া সেটি ঘটে না। এবং সবাই মিলে, প্রত্যেক মিলে তো সকল, এই প্রত্যেক মিলে আমরা সকল ভালো হয়ে উঠতে পারি, শিক্ষাঙ্গনকেও কলুষমুক্ত করতে পারি। মীরাতুন্দির কথায় নির্বাচনের কথা আসছে, নির্বাচনের শব্দটাই কিন্তু আরেকটা আশঙ্কার জন্ম দিচ্ছে। তার কারণ এর আগে গার্ডেন রিচ আমরা দেখেছি, এবং পুজোর পরে যে এই প্রেক্ষাপটে ছাত্র সংসদ নির্বাচন আবার চালু করার কথা হচ্ছে, সেটাও কিন্তু একটা আশঙ্কার জন্ম দিচ্ছে। এবং তার যে নিয়মাবলী, বিধি ইত্যাদি পুজোর আগে প্রকাশ হবে, তাতে লিন্ডো কমিশনের যে সুপারিশ তা কতটা মানা হচ্ছে, প্রশ্নচিহ্ন কিন্তু সেটা নিয়েও আছে। আশঙ্কা এবং প্রশ্নচিহ্ন দুই রয়েছে। দেখুন, প্রায় মাস আটেকের বিরতির পর পুজো শেষে ফের শুরু হতে চলেছে ছাত্র সংসদ নির্বাচন। সরকারের এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কিন্তু পুনরায় ছাত্র সংসদ নির্বাচন শুরুর প্রয়োজনীয়তা ঘিরে ইতিমধ্যে শিক্ষা মহলের একাংশে প্রশ্ন উঠেছে। সম্প্রতি ছাত্র ভর্তি কিংবা নকল ধরা নিয়ে একের পর এক কলেজে অশান্তি এবং তাতে রাজনীতির রং লেগে যাওয়ার ঘটনা সেই প্রশ্ন আরও জোরালো করেছে। 12 ফেব্রুয়ারি হরিমোহন ঘোষ কলেজে নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গার্ডেন রিচ। গুলিতে নিহত হন সাব ইন্সপেক্টর তাপস চৌধুরী। খুনের অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ ইকবালকে, অস্বস্তি বাড়ে শাসক দলের। এর আগেও রায়গঞ্জ, মাঝদিয়া সহ বিভিন্ন জায়গায় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে অধ্যক্ষ হেনস্থা, পঠন পাঠন বন্ধের একাধিক ঘটনা ঘটে। এরপরই তড়িঘড়ি 6 মাস রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকাকালীন মোটের ওপর শান্তই ছিল শিক্ষাঙ্গন, কিন্তু সম্প্রতি ছাত্র ভর্তি
চাকরিতে হস্তক্ষেপের অভিযোগে জয়পুরিয়া কলেজের অচলাবস্থা কিংবা ইটাহার কলেজ, হরিরামপুরের কলেজে নকলে বাধা দেওয়ায় অধ্যক্ষ অধ্যাপক পরীক্ষা নিয়ামককে মারধরের ঘটনা ফের শিক্ষাঙ্গনে অশান্তির পুরনো পরিবেশ ফিরিয়ে এনেছে। উত্তর 24 পরগনা সন্দেশখালীতে কলেজের ভেতরে অধ্যক্ষের আক্রান্ত হওয়ার ঘটনা রায়গঞ্জ কলেজের সেই ছবি ফের উস্কে দিয়েছে। প্রায় প্রতিটি অশান্তির ক্ষেত্রেই নাম জড়িয়েছে তৃণমূল কিংবা এসএফআই এর। ফলে স্বভাবতই শিক্ষা মহলে প্রশ্ন উঠেছে, এই প্রেক্ষাপটে ছাত্র নির্বাচন পুনরায় শুরু করা আদৌ কি কোনো প্রয়োজন আছে? বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে ফের যে একের পর এক কলেজ অশান্ত হয়ে উঠবে না, এমন নিশ্চয়তা কি দিতে পারবে রাজ্য সরকার? আর তা যদি না দিতে পারে, তাহলে অযথা ঝুঁকি নিয়ে লাভ কি? শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি না হলে শিক্ষা যে বিন্দুমাত্র ব্যাহত হয় না, তার উৎকৃষ্ট প্রমাণ রামকৃষ্ণ মিশনের কলেজ বা সেন্ট জেভিয়ার্স কিংবা বেসু। তাহলে দলীয় রাজনীতি মুক্ত ছাত্র সংসদের মডেল অন্য কলেজেও গ্রহণ করতে আপত্তি কোথায়? কেন ঘুরে ফিরে সেই শিক্ষাঙ্গনে রাজনৈতিক আধিপত্যই বজায় রাখার অদম্য চেষ্টা? প্রশ্ন শিক্ষাবিদদের একটা বড় অংশের। এবিপি আনন্দ। বিহারবাবু, আপনার কি মনে হয় যে এটা আদর্শ সময় যে আবার ছাত্র সংসদ নির্বাচন শুরু করা যায়? আমি জাস্ট একটা কথা বলি, রাজ্যপাল যখন বলেছিলেন যে ওইদের পেটানো উচিত ধরে, এখন তার 3 দিন আগে এই স্টুডিওতে ঠিক এই চেয়ারে বসে আমি এই কথাটা বলেছিলাম, বোধহয় আপনার মনে আছে, যে ছেলেটিকে তর্ক করতে দেখে আমার মনে হচ্ছে যে উঠে গিয়ে একটি থাপ্পড় কষে। এবং তারপরে আমি প্রায় 100-4 মানুষের ফোন পেয়েছি, কেউ আমার নিন্দে করেননি, প্রত্যেকে বলেছেন দারুণ কথা বলেছেন। আমরা এখান থেকে একটা ভাবনা চিন্তা করছিলাম যে সমাজে সত্যি মানুষের এইসব বিষয়ে ভাবনা চিন্তাটা কোন জায়গায় পৌঁছেছে। মানুষ কিন্তু চাইছে এসব বিষয়টা কড়া ব্যবস্থা নেওয়া হোক। সে কড়া ব্যবস্থা কি হতে পারে? আমরা ঘন্টার পর ঘন্টা তর্ক করে যেতে পারি, মানুষের মধ্যে আদর্শচ্যুতি ঘটছে, শিক্ষকদের অনেক কিছু হতে হবে, সমাজকে একদম পিউরিফাই করে ফেলতে হবে, কিন্তু এগুলো ও হতে হতে যেটা একটু আগে বললো উদাহরণ, বোধহয় 1000-2 প্রতিপক্ষ ঘটে যাবে, কাজের কাজ কিচ্ছু হবে না। অবিলম্বে কি করতে হবে? কতগুলো প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে এবং সেই ব্যবস্থা নেওয়ার দায় প্রশাসনের। সেখানে রাজনৈতিক ঐক্যমত্য হলো কি হলো না ওটা দেখার দায় প্রশাসনের নয়। আমি অন্তত প্রশাসনে থাকলে ওইটা নিতাম। এই রোগের কারণটা কি? এই যে টোকাটুকি হচ্ছে, তার কারণটা কি? তার কারণ যে ছেলেগুলো টুকছে তারা ঠিক মতো পড়েনি। কেন পড়েনি? কারণ এই কলেজগুলো ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক নেই। অধিকাংশ কলেজে, অধিকাংশ ডিপার্টমেন্টে 1-1 ফুল টাইম শিক্ষক। 1993 সালে প্রথম একটা উদ্যোগ নিয়েছিলেন সত্যসাধন চক্রবর্তী, যে শিক্ষাঙ্গনে টিচারের সংখ্যা কমাতে হবে। তাই যাদের 65 চাকরি ছিল 60-এ ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলেন, নতুন রিক্রুটমেন্ট উনি বন্ধ করে দিলেন। আর পূর্ণাহুতি দিয়ে গেলেন সুদর্শন রায়চৌধুরী, কারণ মাঝখানে প্রচুর পার্ট টাইম শিক্ষক নিয়োগ করা হয়েছিল, যাদের অধিকাংশের যোগ্যতা, অনেকের যোগ্যতা আছে, অনেকের সে মানে প্রাইমারি স্কুলে পড়ানোর যোগ্যতা নেই, উনি তাদের ওইখানে কনফার্ম করে দিয়ে চলে গেলেন। তো মোটামুটি সুদর্শন রায়চৌধুরী শেষ করে দিয়ে গেছেন এই সিস্টেমটাকে। তা এই তো ঘটবে, আর কি ঘটবে? এছাড়া আর কি ঘটবে? ছেলেমেয়েরা কলেজ যাবে, ক্লাস পাবে না, ইনফ্রাস্ট্রাকচার এই থাকবে, এর বেশি কিছু ঘটবে না। কি করার দরকার এই মুহূর্তে? আমি একজন সাধারণ আগে এই ব্যাপারে সুধীনাথ বাবু আমি শেষ করিনি, আমি শেষ করিনি। আমি প্রমাণ দেবো, যদি চান আমি প্রমাণ দেবো কার যোগ্যতা আছে নেই। আমার কাছে অনেক কাগজ আছে, আপনাকে তুলে দিতে পারি, কারণ সব রেজিস্ট্রেশনের কাগজ আমার কাছে রয়েছে, অনেকগুলো পেয়েছি আমি হাতে, সেটা অন্য প্রসঙ্গ। আমার বক্তব্য যে কলেজগুলোতে রাজনীতি হবে কি হবে, ছাত্ররা রাজনীতি করবে কি করবে না সেটা ঠিক করার দায়িত্ব আমার নয়, সেটা ছাত্রের। বৃহত্তর একটা পরিসর আছে যেখানে প্রতিটি ছাত্র রাজনীতি করতে পারে, প্রতিটি অধ্যাপক রাজনীতি করতে পারে, কেউ তাদের আটকায় না। কিন্তু এই কলেজগুলোতে দলীয় রাজনীতি না করলেই নয়। তাই আমি মনে করি যে এই সরকার যে এসে ইউনিয়নের নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল সঠিক সিদ্ধান্ত। এরপরে যদি আবার ইউনিয়নের নির্বাচন করার সিদ্ধান্ত হয় এবং এই ইউনিয়ন যে ইউনিয়ন, সেই সিদ্ধান্তটা ঠিক সিদ্ধান্ত হবে না, বরং অবিলম্বে আমি মনে করি লিংডো কমিশনের যে সুপারিশ লিংডো কমিশন দিয়ে গেছেন, সেই সুপারিশ আরো ভালো করে ভাবনা চিন্তা করা উচিত। এই ধরনের দলভিত্তিক ইউনিয়ন ব্যবস্থা যদি বন্ধ না করা যায়, কলেজগুলোতে পরিকাঠামো উন্নয়ন, নতুন শিক্ষক নিয়োগ যদি না করা যায়, তাহলে কিন্তু কোনোদিন কিচ্ছু হবে না। এই আলোচনাই চলবে, বাস্তবে আমরা একটা জায়গাতেও পৌঁছতে পারবো না। তাই আমি চাই যে এই ধরনের ইউনিয়নের রাজনীতি বন্ধ হোক। আপনার স্পেসিফিক প্রশ্নের স্পেসিফিক উত্তর, এই মুহূর্তে বন্ধ করা দরকার। ইউনিয়ন থাকুক, কিন্তু ভালো ছেলে মেয়েরা আসুক, এবং সেন্ট জেভিয়ার্সে ইউনিয়ন রয়েছে,
সেখানে ওরকম মারপিটের কোনোদিন ছবি দেখেছেন আপনি? কোনোদিন দেখেননি। সেই মডেল ফলো করি না। বেসুতে একসময় মনে হতো ছাত্র স্বার্থেই তারা কাজ করে, ছাত্রের ইন্টারেস্টেই কাজ করে। বেসুতে এক সময় তো গন্ডগোল এমন পর্যায়ে পৌঁছেছিল প্রত্যেকদিন পুলিশ ক্যাম্পাসে ঢুকতো, এখন যায় না। এখন ইউনিয়নের চরিত্র বদলে ফেলা হয়েছে। রামকৃষ্ণ মিশনে পড়াশুনো হয়, রামকৃষ্ণের ছেলেরা পরবর্তী জীবনে নিজের পায়ে দাঁড়ায়, কেউ রাস্তায় ঘুরে বেড়ায় না। সঞ্জীব চট্টোপাধ্যায় গল্প লিখেছিলেন না যে এই রাজনীতির পাল্লায় পড়ে মোড়ে দাঁড়িয়ে বলে দাদা একটা বিড়ি হবে, ওই ছাগল তৈরি হয় না। এই সিস্টেমে কিছু ছেলে মেয়ে ভালো হয়, কিছু সিস্টেম ওই রাজনৈতিক প্রক্রিয়ায় পড়ে ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে বিড়ি ফোঁকে। সেইটা বন্ধ করতে গেলে সিস্টেম চেঞ্জ করতে হবে। ইউনিয়নের এই রাজনীতি রেখে জীবনে হবে না। আমি সত্য সাধন চক্রবর্তী সুদর্শন রায়চৌধুরী ওই প্রসঙ্গটাই বলছি। এই গোটা বিষয়ের জন্য বন্ধু বিমল অন্য আরেকটা রাগ থেকে কথাটা বলে বসলো। একটা ঘটনা 90-এর শেষের দিকে ওই অধ্যাপকদের অবসরের বয়সসীমা নিয়ে তৎকালীন সরকার সিদ্ধান্ত নেয়, এটা ঠিকই। কিন্তু বন্ধু বিমল যেটা বললো না, একটা সত্যকে এড়িয়ে গেল, সেটা হচ্ছে ওই সময়ে সত্য সাধন বাবু এবং সুদর্শন বাবু তাদের দুটো এতেই অনেকগুলো শিক্ষক পদ সৃষ্টি হয়েছে। এমনটা না যে ওই পদগুলো ভেকেন্ট রাখা হয়েছিল, দরকার যা সেই তুলনায় গ্যাপ ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু নতুন শিক্ষক পদ এই সুদর্শন বাবু যে সময়, সে সময় 1600-র বেশি নতুন শিক্ষক পদ তৈরি হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে যেটা কথা বিমল বললো, আমার মনে হয় বিমলের আরেকবার ভাবা উচিত। পার্ট টাইমার বা ফুল টাইম কন্ট্রাকচুয়াল টিচার হিসেবে যারা কাজ করছেন, যে মানুষরা, যে বন্ধুরা, তারা কিন্তু যোগ্য মানুষ অধিকাংশই, ভালো মাত্রায় যোগ্য। আমি সবাইকে অযোগ্য বলিনি, না, আমি ব্যাপারটা খুব জেনারেলাইজ হয়ে যাচ্ছে, তো তারা কষ্ট পেতে পারে এই জায়গাটাতে। বরং আমরা বলেছিলাম যে তাদের মধ্যে যারা ইউজিসি যোগ্যতা মান অলরেডি কোয়ালিফাই করেছে, তারা ফুল টাইম জবে যাতে পায়। এই সরকার পরিকাঠামোর সমস্যা একটা অশান্তির জন্য কতটা ও যেটা বলতে গেল সেই জায়গাটা থেকে কেন সরে গিয়ে ওই আবার ওই পুরনো জমানার গালাগাল দিতে গিয়ে মূল প্রবলেমটা থেকে সরে গেল। পরিকাঠামোর একটা সমস্যা আছে, বিষয়ে কোনো সন্দেহ নেই, আমরা শিক্ষকরা ফিল করি ওটা। উদয়ন কিছুটা বলবার জায়গা ওইটাই ধরতে চেয়েছিল। পরিকাঠামোর সমস্যা আছে, যতটা ছাত্রছাত্রীদের দরকার ততটা নেই। উত্তরবঙ্গের কলেজগুলোর ক্ষেত্রে আরেকটা সমস্যা আছে, আমার মনে হয় এটা নিয়ে আলোচনাটা উঠে আসা উচিত ইমিডিয়েট। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় একটা সময়ে কিছু ঐতিহাসিক কারণেই তাদের হোম সেন্টার চালু হয়েছিল। তখন এই যোগাযোগের ব্যবস্থাটা উত্তরবঙ্গের এতটা ছিল না। 1-2 কলেজগুলোর মধ্যেকার গ্যাপ ছিল অনেকটা। একজন ছাত্র বা ছাত্রীকে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে খুবই প্রবলেম পড়তে হতো। কিন্তু এখন সেই জায়গাটার থেকে অনেকটা এগিয়ে আসা গেছে, কলেজগুলো গ্যাপ কমেছে অনেকটা, যোগাযোগের ব্যবস্থা যথেষ্ট উন্নত হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এখনই হোম সেন্টার ব্যবস্থা আর চালু রাখা যাবে কিনা তা পর্যালোচনা করা উচিত। 2, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আরেকটা প্রবলেম হয়, যেটাও গোলমালের আরেকটা কারণ, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত পরীক্ষা চলে। সে প্রায় পরীক্ষার নামে কার্যত এক ধরনের ছেলে মানুষই হয়। একেবারে গমন প্রকাশ দা, এই পরিস্থিতিতে, এই প্রেক্ষাপটে ছাত্র সংসদ নির্বাচন কতটা অ্যাডভাইজেবল? আমার পক্ষে বলার তো খুবই অসম্ভব প্রায়। তার কারণ হচ্ছে যে আমি খুব রাজনৈতিক সত্তা পাশে রাখুন, অধ্যাপক সত্তা কি বলছে? আমি বলছি কলেজের বোঝা একটু কঠিন, কারণ আছে। আমি খুব সম্ভবত পশ্চিমবঙ্গে একমাত্র অধ্যাপক যিনি যে 7 বছর ছাত্রাবস্থায় 7 বছর কলেজের, বালুরঘাট কলেজে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আর জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে জেনারেল সেক্রেটারি পোস্টে ফাইট করেছি। আর পাশাপাশি এটা আলাদা কথা যে একাডেমিক্সটাও করেছে। তার ফলে আমি মনে করি যে আমাকে সাহায্য করেছে ছাত্র সংসদে, আমার প্রতিনিধিত্ব আমাকে সাহায্য করেছে রাজনীতি বুঝতে। না, পরিবেশ এইরকমই ছিল। আমি মনে করি না যে পরিবেশ এখন দারুণ কিছু খারাপ হয়ে গেছে। আগে কি টোকাটুকি ছিল না? আজকে আমরা হরিরামপুর নিয়ে আলোচনা করছি, ইটাহার নিয়ে আলোচনা করছি, অনেক ছেলে নকল করেছেন, আবার হাজার হাজার ছেলে তো নকল করছেন না, এটাও তো ফ্যাক্ট। আর আমরা তো তাদের প্রতি একটা অন্যায় করছি যে ইটাহারে সবাই কি নকল করেছে, হরিরামপুরে কি সবাই কি নকল করেছে, বা আমাদের এই কালিদাসে সবাই কি অধ্যক্ষদেরকে ইয়ে করে। 74 জনের রেজিস্ট্রেশন বাতিল একটা বড় অংশের, মানে 74 জন যদি করে, এখন প্রবলেমটা কি হয়েছে? পরিসংখ্যানে ফেলুন। প্রবলেমটা কি হয়েছে যে আপনার সেখানে কতজন রেজিস্ট্রেশন বাতিল হয়েছে, অনেকেই ধরা পড়েছেন। তো একটা জায়গায় যেখানে মানে এনকারেজড হয়ে গেছে স্টুডেন্টসরা, তার ফলে এরকম একটা সৃষ্টি হয়েছে। আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবশ্যই নকল হয়, কিন্তু খুব কম,
হয়তো আমার ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে 1 বছরে হয়তো বা 2 বছর পরে হয়তো একজন ধরা পড়ে, খুব বড় ডিপার্টমেন্ট না, কিন্তু নকল আগেও ছিল, এখনো আছে। প্রবলেমটা একটা বড় প্রবলেম যে আগে নকলের কিন্তু কোনো রাজনৈতিকভাবে সাহায্য সমর্থন করা হতো না। আমি মনে করি না যে তৃণমূল কংগ্রেস করছে, অবশ্যই করছে না, কিন্তু গত 2 বছর ধরে আমরা কি দেখছি, বিশেষ করে স্কুলগুলি থেকে মানে প্রমোশনের পরীক্ষাগুলির জন্য যেভাবে চাপ দেওয়া হয়েছে, ওটার ফলে একটা ধারণা সৃষ্টি হয়েছে যদি তৃণমূলের সঙ্গে সংশ্লিষ্ট থাকা যায় তাহলে তৃণমূল, যেটা কিন্তু তৃণমূল সম্পর্কে অ্যাকচুয়ালি সঠিক না, কিন্তু অনেকে মনে করছে। শুনুন, রাজনৈতিক দলরা ছাত্রদেরকে নাকি ব্যবহার করে, ছাত্ররা তারাও কিন্তু রাজনৈতিক দলগুলিকে ব্যবহার করে। এই দুটোই কিন্তু একটা দিক রয়েছে। আমি মনে করি ছাত্র সংসদের নির্বাচন অবশ্যই হওয়া উচিত। ইনফ্রাস্ট্রাকচারের ইস্যুগুলি যেটা অন্যান্য আমার সহকর্মীরা কার্যত বলতে এটা বলেছেন, সেটাকে অ্যাড্রেস করা উচিত। আর ভুলে যাবেন না যে সিস্টেমটা ভীষণ বড় রকম চাপের মধ্যে আছে গোটা ভারতবর্ষে। আজকে লক্ষ লক্ষ মানুষ অশিক্ষিত, এটাও কিন্তু ঠিক যে আবার লক্ষ লক্ষ মানুষ কিন্তু শিক্ষিত হচ্ছে, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে। আমাদের পঠন পাঠনের সুযোগ কোথায়? আপনি রামকৃষ্ণ মিশন দেখাচ্ছেন যাদবপুর আর বেশু, কয়টা স্টুডেন্টকে অ্যাডমিট করে? আজকে নর্থ বেঙ্গলের একটা কলেজ বা আপনার বর্ধমান ইউনিভার্সিটির একটা কলেজ, কতগুলি রামকৃষ্ণ মিশন তার মধ্যে রয়েছে ছাত্রছাত্রী সংখ্যা, সেই জায়গাটাকে কিন্তু দেখতে হবে। সংখ্যার চাপ একটাই কথা, আমরা ওই কেন ছোট থেকে যাব, আমরা কেন রামকৃষ্ণ মিশনকে মডেল করব না, আমরা কেন সেন্ট জেভিয়ার্সকে মডেল করব না? আমরা তো বড়র দিকে তাকিয়ে এগোই, তো আমাদের এরকমই থাকবে। এই কলেজগুলোতে মারামারি হোক, আর সেন্ট জেভিয়ার্স কলেজ এলিট থাকুক, এই এলিটবাদী ভাবনায় আমার আপত্তি যথেষ্ট। 34 বছরে যা মডেল ছিল সেটাকে তো ফলো করতে হবে। কিন্তু যেটা সবথেকে ইতিবাচক সেটা হচ্ছে যে প্রত্যেকে কিন্তু তার মতো করে অন্তত আমাদের এই অনুষ্ঠানে একটা সাজেশন নিয়ে এলেন যে এই ছবিগুলো যদি একেবারে মুছে দেয়া যায়, অন্তত কমিয়ে দেয়া যায়, যার এখনো পর্যন্ত ইঙ্গিত অন্তত সংবাদ মাধ্যমের পর্দায় কিন্তু পাচ্ছি না, আর সেইটাই উদ্বেগের। আপনাদের চোখ থাকুক এদিকে। প্রতিপক্ষ নিবেদন করছে প্রিমিয়াম গোল্ড হাই স্ট্রেংথ সিমেন্ট, বাপি চানাচুর, কলকাতা 7,70,000, বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, সিদ্ধেশ্বরী বস্ত্রালয়, বেথুয়া ডহরি, নদিয়া এবং রোভার 100 বার, রোভার ফুটওয়্যার।